আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আমার মনে হয় আগে একবার দেখা হয়েছে প্যারালাল বেসে ক্লাসের সময়। তো আমি ডাক্তার মুন্না, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। তোমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে খুব ইন্টারেস্টিং বলবো না, খুব প্রয়োজনীয় একটা বিষয়, মানব জীবনে ধারাবাহিকতা। এই মানব জীবনের ধারাবাহিকতার ক্ষেত্রে কতটুকু কি গুরুত্ব, মানব জীবনে কতটুকু গুরুত্ব, বা তোমার ধরো মেডিকেলে কতটুকু গুরুত্ব, এগুলো নিয়ে আলোচনা হবে। তার আগে তোমরা আমাকে ক্লিয়ারলি কথাগুলো শুনতে পারতেছো কিনা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানাও। আর আরেকটা বিষয় আমাকে জানাও, সেটা হচ্ছে যে আচ্ছা, অনেকেই তো খুব আমাকে অনেক সালাম দিচ্ছে, আমি যদিও তাদের সালাম দিছি, তারপর আবার উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তোমরা এই যে ক্লাসে প্রবেশ করেছো এবং তোমরা যে হচ্ছে যে এখন ক্লাসের দিকে আগাচ্ছ, খুব ভালো লাগতেছে দেখে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে তোমরা এই যে যে শীতের দিনে এত কষ্ট করে ক্লাস করো, চান্স পাওয়ার জন্য, যে এই যে একটা যে ভালোবাসা তোমাদের মধ্যে, এটা কিন্তু একটা বিশাল বিষয়। ঠিক আছে, আজকে সাদা কালো পেজ রাখা হয়েছে, তার চারদিকে রঙিন পেজ, তার বুঝতেই পারতেছো যে আসলে আমাদের ক্লাসটা সাদা কালো না, আজকের ক্লাসটা রঙিন ক্লাস। ঠিক আছে, তুমি দেখো যে মানব জীবনে ধারাবাহিকতা, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা হবে। তার আগে আমাকে শুনতে পারতেছো কিনা? হ্যাঁ, প্রচুর ক্লিয়ার লিখতেছে সবাই, জি ভাই ক্লিয়ার। হুম, ইসমাইল আহমেদ, তারপরে হচ্ছে যে অল ক্লিয়ার অল ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একজন আবার মাহফুজ আলম কে দিছে, আমার নাম আবার মাহফুজ করিম মতো, তো আমি বললাম আমাকে আবার কে দিল। ঠিক আছে, জি ভাইয়া ক্লিয়ার। হুম, তাহলে আমাদের আলোচনায় চলে আসবো। আজকে আলোচনার বিষয় হচ্ছে যে মানব জীবনে ধারাবাহিকতা। তার আগে কিছু সামাজিক কথাবার্তা বলে নিতে হবে এই অধ্যায় শুরু করার আগে। আমি সবসময় এই অধ্যায় পড়ার সময় কিছু সামাজিক কথাবার্তা বলি। আচ্ছা, সামাজিক কথাবার্তা বলতে কিরকম, যে তোমরা অসামাজিক কোনো প্রশ্ন এখানে করা যাবে না, সমাজ রিলেটেড এবং হচ্ছে এই ধরনের প্রশ্ন এখানে করতে হবে, প্রথম শর্ত। নাম্বার 2, এই অধ্যায়টা কারো কারো জীবনী, অর্থাৎ কারো কারো বইতে তুমি যদি দেখো, তুমি দেখবা যে এই অধ্যায়টা কারো কারো বইতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং সেই অধ্যায়টা অনেক স্টাডি করছে। কারো কারো বইতে আমি দুই ধরনের স্টুডেন্ট দেখছি এই পর্যন্ত। কেউ কেউ আছে এই অধ্যায়ে সারা বই তার সুন্দরভাবে দাগায় পড়া হয়েছে, এই অধ্যায়ে সে এসে তুমি মনে করো যে কোনো দাগ দেয়নি, অর্থাৎ সে কোনো স্টাডি এখানে করেনি। কেউ কেউ আছে এই অধ্যায়ে এসে সারা বইতে একটিও দাগ নেই, কিন্তু এই অধ্যায়ের প্রতিটা লাইনে লাইনে দাগায় দাগে লাল এবং নীল কালিতে দাগিয়ে তিনি এই অধ্যায়টি অধ্যয়ন করেছেন। এরকম কিছু স্টুডেন্ট আমরা দেখছি। তাহলে সেক্ষেত্রে দুই ধরনের দুই রকম চিন্তা ভাবনা। তবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই অধ্যায়টা খুবই খুবই এবং খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা ইয়া থেকে একটা প্রশ্ন আসে, মনে রাখবা। অধ্যায়টা দেখে যতই বড় হোক না কেন, অধ্যায়টা কিন্তু থেকে সব পড়তে হয় না। কি কি পড়তে হয় না পড়তে হয় এটা আমি তোমাকে বলে দিই। তার আগে তুমি যদি আমাকে বলো যে ভাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি, বা কি পড়তেই হবে, কি না পড়লেই নয়, সেটা হচ্ছে 3টি ভ্রূণীয় স্তরের পরিণতি। এবং আমরা ওখানে জানি যে বিভিন্ন সপ্তাহে কোন সপ্তাহে কি কি তৈরি হয়, এটা আমাদের কিন্তু জানতে হবে। এবং এটা ভর্তি পরীক্ষার জন্য আমাকে যদি বলো টপ রেটিং 5 স্টার। তারপর তুমি যদি বলো ভাই আর কি পড়তে হবে, বিভিন্ন অংশ, মানে পুরুষ প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশ বর্ণনা এবং কাজটা খুব গুরুত্বপূর্ণ, এবং স্ত্রী প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশের বর্ণনা এবং কাজ খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আমরা জানি পুরুষ প্রজনন তন্ত্র এবং স্ত্রী প্রজনন তন্ত্র যে হরমোনাল ক্রিয়া, এই ক্রিয়াও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আমরা বুঝতে পারতেছি এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে রিসেন্টলি ভর্তি পরীক্ষায় শেষের দিক থেকে, অর্থাৎ রোগ জীবাণু থেকেও কিছু প্রশ্ন আসে। তো সেগুলো এখন আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। কি পড়তে হবে আমি বলে দেবো, আমাদের সাথে থাকো, ক্লাস করো, তুমি বুঝতে পারবা যে ক্লাস শেষে যে আসলে কতটুকু পড়তে হবে। বেশি পড়তে হবে না, কিন্তু টেকনিক্যালি পড়তে হবে, তাহলে তুমি দেখবা যে এখানে কিন্তু ভালো করতে পারবা। তুমি এখন সবকিছু পড়লা, ঠিক আছে, গর্ভাবস্থায় তোমার মানে মায়ের যত্ন, এটা তুমি মনে করো যে মনোযোগ দিয়ে তুমি 2 রাত অধ্যয়ন করলা, কিন্তু কোনো লাভ হবে না, কারণ এখান থেকে প্রশ্ন আসবে না। এবার আসো, তাহলে আমরা চলে যাই যে আমাদের আজকে আলোচনার বিষয়ে মানব জীবনের ধারাবাহিকতা। আমি বলছি যে এখান থেকে পড়তে হবে। যে আরেকটা বিষয় বলে দেই, সংবিধিকরণ সদীকরণ। তুমি হচ্ছে যে তুমি অনেকে আছো যারা ক্লাসের এই অধ্যায়টা পড়ার পরে বাসায় গিয়ে পড়তে গিয়ে বিভিন্ন কারণে, প্রাকৃতিক কারণে তুমি পড়তে পারো না। যেমন ধরো আমার যে ক্ষেত্রে যেটা হইতো, আমি পড়তে গেলে দেখতাম যে তুমি ধরো পড়া শুরু করছি এই অবস্থায় পরিবারের অন্য কোনো সদস্য, সিনিয়র বা জুনিয়র সদস্য চলে আসতো, তখন আমি অধ্যায়টা পড়তে পারতাম না, অন্য অধ্যায় সুইচ করে চলে যেত, কারণ আমরা জানি যে অধ্যায় কিছু অসামাজিক কিছু ছবি আছে। তো এই কারণে তুমি একটা জিনিস মনে রাখবা, তুমি যদি অধ্যায়টাকে কোনোভাবে যদি ইগনোর করো, না পড়তে চাও, তাহলেও কিন্তু তোমার বিপদ, কারণ একটা প্রশ্ন এখান থেকে আসবে, তো পড়তে হবে। তাহলে কি পড়তে হবে আমরা সেখানে চলে যাবো, ঠিক আছে। তো চলো আমাদের প্রথমে
আচ্ছা, মানব জীবনের ধারাবাহিকতা। আমি তোমাকে কি বলছি? আমি তোমাকে বলছি যে মানব জীবনের ধারাবাহিকতা থেকে আমাদের কি পড়তে হবে। মানব জীবনের ধারাবাহিকতা, এই যে টপিকস, এখান থেকে আমাদের প্রধানত বা মেনলি আমাদের পড়তে হবে হচ্ছে বিভিন্ন অংশের বর্ণনা। অর্থাৎ তোমাকে প্রশ্ন করবে নিম্নে কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়, নিম্নের কোনটি স্ত্রী প্রজননতন্ত্রের অংশ নয়। এটা হচ্ছে প্রথম এবং প্রাইম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন আসবে তোমাকে যে কোনটি কোন অংশের কাজ, এটা হচ্ছে তোমার দ্বিতীয় কোশ্চেন। তার মানে আমাকে প্রথম কোশ্চেনে আমাকে ফোকাস করতে হবে কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়, এটা আমাদের প্রথম প্রশ্ন। আচ্ছা, আমি যদি তোমাকে এখানেই দেখাই দেই, তুমি চাইলে একটা কথা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে, কোনটি পুরুষ প্রজননতন্ত্রের অংশ নয়। ঠিক আছে, এটা থেকে তুমি চাইলে মনে রাখতে পারো কি দিয়ে, দেখো। আচ্ছা, এটা আমরা পড়বো হচ্ছে, তোমার এক বন্ধুর নাম হলো শিশির, সেখানে আমরা একটা কথা দিয়ে লিখবো শিশির। আমরা লিখবো হচ্ছে শিশিরের এপিক ভাষণে সবাই ক্ষেপলো। এই কথা দিয়ে তুমি চাইলে পুরুষ প্রজননতন্ত্রের বিভিন্ন অংশের বর্ণনা, মানে অংশের নাম মনে রাখতে পারো। শিশিরের এপিক ভাষণে সবাই ক্ষেপলো। এখন বলতে পারো যে ভাইয়া এই কথাটার শানে নজুল কি, মানে ব্যাখ্যাটা কি, কিভাবে এই কথাটা আসলো। প্রথমে আসি যে তুমি এই যে যে এপিক কথাটা, এপিক কথাটার অর্থ হচ্ছে যে অদ্ভুত, অদ্ভুত ধরনের ভাষণ। কিরকম ভাষণ হতে পারে, যেমন ধরো তোমার এক বন্ধু শিশির, সে বা এক মন্ত্রী বা এমপির নাম হলো শিশির, সে গেছে হচ্ছে ধরো নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে। এখন নর্থ সাউথ ইউনিভার্সিটি বা যে কোনো ভার্সিটিতে গেলে তার স্টুডেন্টরা কি ধরনের কথা বললে তাদের ভাল লাগে, তাদের ভাল লাগবে হচ্ছে ধরো আমি যদি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে গিয়ে যদি বলি যে এই ইউনিভার্সিটির সকল স্টুডেন্ট বা এই ইউনিভার্সিটির মতো এত সুন্দর ইউনিভার্সিটি আমি আমার জীবনও দেখিনি, এটা বললে তোমাদের ভাল লাগতো। অথবা যদি প্রশ্ন বলি যে যে ধরো আমি আসা উপলক্ষে এই ইউনিভার্সিটির প্রতিটি স্টুডেন্ট তার ক্যান্টিনে ফ্রি খাবার পাবে। অথবা যদি বলি যে আমি আসা উপলক্ষে এই নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতি স্টুডেন্ট সারা পৃথিবীতে ভাড়া ফ্রি, তাহলে এইসব কথা বললে তোমার ভালো লাগবে। কিন্তু তা না বলে যদি তোমার এই কথা বলে যে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতি কোনায় কোনায় জঙ্গি রয়েছে, এদেরকে ধরে শাস্তি ব্যবস্থা করবো ইনশাল্লাহ, তাহলে ওই জায়গা থেকে তুমি যত বড় মন্ত্রী হো না কেন, ওই জায়গা থেকে তোমাকে কি পাদুকা বা কঙ্কর নিক্ষেপের হাত থেকে বাঁচানো সম্ভব? সম্ভব না। তাহলে আমরা বুঝলাম যে শিশিরের এপিক ভাষণে সবাই খেপলো, এর মানেটা কি। এবার দেখো, যদি আমি শিশিরের বন্ধু হয়ে থাকি, তাহলে আমি ওই পাদুকা নিক্ষেপের হাত থেকে বাঁচাইতে চাইলে শিশিরকে কানে কানে কি বলবো? আমি শিশিরকে কানে কানে গিয়ে বলবো, সর ভাই, মানে জীবন থাকতে তুই এখান থেকে সরে যা। এই কথাগুলো আমি বলবো। তাহলে তুমি বুঝতে পারতেছো, কেউ লিখতে হবে না, তুমি মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, কারণ সব লিখে আমি তোমাদের সুন্দরভাবে দিয়ে দেবো। তুমি দেখবা একটু পরে লেখা আছে সবকিছু। তাহলে আমরা বুঝলাম শিশিরের এপিক ভাষণে সবাই খেপলো, এর মানে কি আমরা বিভিন্ন অংশের নাম খেয়াল করবো। দেখো, শিশির মানে হচ্ছে এখানে শুক্রাশয়, শিশির মানে শুক্রাশয়, এপিক মানে এপিডিডাইমিস, ভাষণে মানে হচ্ছে ভাস ডিফারেন্স, সবাই মানে হচ্ছে সেমিনাল ভেসিকল, ক্ষেপলো মানে হচ্ছে ক্ষেপণ নালী। তাহলে আমরা বুঝলাম যে একটা পুরুষ প্রজননতন্ত্রের বিভিন্ন অংশের নাম মনে থাকবে আমার। আমার দ্বিতীয় কাজ কি ভাইয়া? দ্বিতীয় কাজ হচ্ছে যে এর মধ্যে কোনটি মুখ্য আর কোনটি হচ্ছে যে গৌণ জননাঙ্গ। তো সেক্ষেত্রে আমরা আমরা জানি যে একটা, যারা বাংলা জ্ঞান আছে, আমরা জানি একটি বাক্যের প্রধান কে, বাক্যের প্রধান হচ্ছে তার কর্তা। আমরা জানি যে তাহলে এই বাক্যের প্রধান হচ্ছে কে, শিশির, তার মানে শিশির হচ্ছে এখানে মুখ্য বিষয় বা প্রাইমারি। তাহলে আমরা বুঝবো শিশিরে কি হয়েছিল, শুক্রাশয়, তাহলে শুক্রাশয় কি হবে, প্রধান অঙ্গ। প্রধান অঙ্গের নাম কি বা মুখ্য জননাঙ্গের নাম কি? ভর্তি পরীক্ষার প্রশ্ন আসতে পারে, আমরা অ্যান্সার করব মুখ্য পুরুষ জননাঙ্গের নাম হচ্ছে শুক্রাশয়। ঠিক আছে, এবার দেখো যে শুক্রাশয় থেকে তুমি যা পড়বা এটা তুমি, আর যা পড়বা এটা তুমি বললাম যে স্বর ভাই দিয়ে মনে রাখতে পারো। দেখো আমরা তিনটা জিনিস শুক্রাশয় থেকে মনে রাখবো। নাম্বার এক, আমরা মনে রাখবো তিনটা অংশ আছে। একটা আছে সেমিনিফ্রাস, শতে সেমিনিফ্রাস নালিকা, রতে কি হবে ভাইয়া রেটি টেস্টিস, ভাইদে কি হবে ভাস ইফারেন্সিয়া, ভাইদে কি হবে ভাষা রশ্মিতে ইফারেন্সিয়া হবে। ঠিক আছে, এবার এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, তোমাকে যদি প্রশ্ন করা হয় 1000টির মতো পেঁচানো নালিকা মিলে কি গঠন করে, তাহলে আমি বুঝলাম। অথবা যদি প্রশ্ন করে পেঁচানো অংশের নাম কি শুক্রাশয়ের, আমরা বলবো শুক্রাশয়ের পেঁচানো অংশের নাম হলো কি আমাদের সেমিনিফ্রাস নালিকা। যদি বলি শুক্রাশয়ের জালিকাকার অংশের নাম কি, জালিকাকার, জালিকাকার অংশের নাম হলো রেটিটেস্টিস। আর ভাষা ইফারেন্সিয়া, এটা আর একটা নাম হলো সংগ্রাহক নালী। 20টা সংগ্রাহক নালী নিয়ে এটা গঠিত হয়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম শিশিরের এপিক ভাষণে সবাই ক্ষেপলো। আমাদের দ্বিতীয় কাজ হলো শুধুমাত্র, আমরা যদি, আমরা তোমাকে কিন্তু একটা কথা বলছি আমরা অলরেডি ভাইয়া, আমাদের কাজ হচ্ছে শুধু নাম মনে রাখা না, আমাদের দ্বিতীয় কাজ কি ভাইয়া,
এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মনে রাখা। তুমি দেখবা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নিয়ে আমাদের সহায়ক নোটের মধ্যে সুন্দরভাবে দিয়ে আছে, অর্থাৎ কম্পেনিয়ন বুকের মধ্যে সুন্দরভাবে তুমি দেখবা ক্লাস নোটের মধ্যে আছে। তার মানে এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই। তারপরে আমি একটু তোমাকে মিলে মিলে বলি, তুমি দেখবা মিল আছে। কিরকম মিল আছে দেখো, শুক্রাশয়ের দৈর্ঘ্যগুলো আমি খেয়াল করে দেখো, এটার দৈর্ঘ্য হলো 4, এটার দৈর্ঘ্য হলো 4, আর এটার দৈর্ঘ্য হলো 40। সেমিনাল ভেসিকলে কোনো দৈর্ঘ্য নাই। ক্ষেপণ নালী হচ্ছে 19। এরপরে যেটা থাকে ইউরেথ্রা, যেটাকে আমরা বলি মূত্র নালী, তার দৈর্ঘ্য হলো 19। তাহলে আমরা দেখতেছি ব্যাপক মিল, 19 19 4 4 40, ঠিক আছে, 4 4 40। এবার খেয়াল করে দেখো, তবে তাদের এককগুলো আলাদা। খেয়াল করে দেখো, মনোযোগ দাও। এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 থেকে 6 মিটার, আর এটা হচ্ছে 40 সেন্টিমিটার। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনটার একক কোনটা। তাহলে আমরা সহজে বললাম 4 4 40 এবং 4 সেন্টিমিটার, 4 মিটার এবং হচ্ছে 40 সেন্টিমিটার। এরপর আসলে সেমিনাল ভেসিকল দৈর্ঘ্য নাই, এটা হচ্ছে 19 মিলিমিটার, এটা হলো 19 সেন্টিমিটার। তাহলে 19 সেন্টিমিটার এবং হচ্ছে যে 19 মিলি, এটা হচ্ছে 19 মিলিমিটার, আর এটা হচ্ছে 19 সেন্টিমিটার। তাহলে আমরা এককগুলো মিললাম, বুঝলাম। দৈর্ঘ্য নিয়ে কারো কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, যদিও এগুলো সব দেওয়া আছে 4 4 40 এবং হচ্ছে 19 এবং 19। তাহলে এটা মনে রাখলে তুমি পারবা, ঠিক আছে। এবার আসো, দৈর্ঘ্য নিয়ে আমাদের কথাবার্তা শেষ। এবার আসো মেন যে কাজ, তো কাজ কাজ পড়ার জন্য তুমি যদি কাজ পড়তে চাও, তাহলে আমি তোমাকে বলবো যে কাজ পড়ার জন্য আমরা একটা ছবি দেখবো। দেখো, কাজ পড়ার জন্য আমরা একটা ছবি যদি তুমি দেখো, তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে কাজগুলো কিভাবে সহজে মনে রাখা যায়। খেয়াল করে দেখো, এটা হচ্ছে, তুমি যদি আমাকে বলো যে একটা পুরুষ প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশের কথাবার্তা এখানের মধ্যে আছে, ঠিক আছে। তো এবার দেখো যে পুরুষ প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশের যে বর্ণনা দেওয়া আছে, সেখানের মধ্যে কাজগুলো আমি কিভাবে মনে রাখতে পারি অল্প পরিশ্রম করে। প্রথমে আসি, আমাদের প্রধান যেটা থাকে সেটার নাম, মুখ্য জননাঙ্গের নাম কি ছিল ভাইয়া? মুখ্য জননাঙ্গের নাম ছিল হচ্ছে শুক্রাশয়। এই শুক্রাশয়ের কাজ হচ্ছে শুক্রাণু তৈরি করা, এটা আমরা জানি। এবং এখান থেকে টেস্টিস নাম থেকেই বুঝতে পারতেছো, তুমি দেখো এর দুইটা বাংলা নাম এবং ইংরেজি নাম থেকে দুইটা জিনিস খুব সহজ মনে রাখা যায়। একটা হচ্ছে যে শুক্রাশয়, তার মানে সে শুক্রাণু তৈরি করবে। আর একটা হচ্ছে টেস্টিস, ইংলিশে বলে, তার মানে এখান থেকে একটা হরমোন ক্ষরণ করবে, তার নাম হলো টি দিয়ে শুরু, টেস্টোস্টেরন। তাহলে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করবে কে? টেস্টিস। শুক্রাশয় নাম থেকে আসছে, শুক্রাণু তৈরি করবে কে? শুক্রাশয়। তাহলে দুইটা কাজ খুবই গুরুত্বপূর্ণ, আমরা পারবো, টেস্টোস্টেরন এবং হচ্ছে শুক্রাণু। এবার আসো, এখান থেকে যে শুক্রাণুগুলো তৈরি হবে এর পরবর্তী অংশের নাম ছিল হচ্ছে কি শিশিরের এপিক, মানে অ্যাপিডিডাইমিস। এই যে দেখো উপরে আছে অ্যাপিডিডাইমিস। এই অ্যাপিডিডাইমিসের মাধ্যমে কি হবে ভাইয়া? আমি বলি অ্যাপিডিডাইমিস অ্যাকচুয়ালি একটা ছাকনির মতো কাজ করে। ছাকনি কিরকম? যে শুক্রাণুগুলো ডিম্বাশয় তৈরি হয়েছে, এই শুক্রাণুগুলো থেকে অতিরিক্ত অসার বা বাজে পদার্থগুলো কমিয়ে বা ফ্লুইড কমায় এই শুক্রাণু ঘনত্বটাকে নিয়ন্ত্রণ করা। এবং তুমি মনে করো যে এর কাজ হচ্ছে, আর একটা জিনিস মনে রাখবো যে এর কাজ হচ্ছে এখানে পুষ্টি সরবরাহ করা। তাহলে আমরা দেখলাম যে এর কাজ হলো যে অসার পদার্থটাকে বের করে দিল এবং হচ্ছে পুষ্টি সরবরাহ করলো। এরপরে যেটা থাকলো এপিক ভাষণে। ভাষণে কি হবে ভাইয়া? ভাষা ইফারেন্সিয়া। ভাষা ইফারেন্সিয়া কি হবে? তোমার এই এপিডিডাইমিস কিন্তু ওয়ান টাইপ অফ একটু এই জায়গাটায় সে হোল্ড থাকে, মানে শুক্রাণুটা শুক্রাশয় মানে শুক্রাণুগুলো হোল্ড থাকে, মানে একটা অবস্থান করে। ভাষা ডিফারেন্সের কাজ হচ্ছে যখন খুব প্রয়োজন, অর্থাৎ প্রয়োজনের সময় এটা দ্রুত, সঙ্গমের সময় যেটা বলে আর কি, সোজা কথা, সঙ্গমের সময় এটা দ্রুত পরিবহন করবে, এটা হচ্ছে এর কাজ। তাহলে আমরা বললাম ভাষা ডিফারেন্সের কাজ আমরা বুঝলাম। সেমিনাল ভেসিকল যেটা ভাইয়া, সেমিনাল ভেসিকলের কাজ হচ্ছে কি আমি তোমাকে বলি। সেমিনাল ভেসিকলের কাজ হচ্ছে যে ওই জায়গাটা যে সাময়িক সময়ের জন্য জমা করে রাখা এবং যখন প্রয়োজন হবে তার পরবর্তীতে রিলিজ করা। আর ক্ষেপণ নালী কি করবে? ওই একই কাজ। ক্ষেপণ নালীর কাজ হচ্ছে পরবর্তীতে দ্রুত সময় মানে যখন প্রয়োজন তখন কি করবে? দ্রুত পরিবহন করবে। তাহলে আমরা দেখতেছি যে তুমি যদি কাজগুলো একটু ছবি দেখে দেখে পড়ো, তাহলে তোমার কাছে খুব সহজ মনে হচ্ছে, তাই না? এটার কাজ সহজ, এটার কাজও সহজ। এটা হচ্ছে ছাকনির মতো কাজ করে। এরপরে এটা সাময়িক সময় জানা হবে, যেখানে ফ্রুক্টোজ, চলনের ফ্রুক্টোজ এখানে সরবরাহ করবে এবং এখানে সঙ্গমের সময় বা প্রয়োজনের সময় দ্রুত সরবরাহ করবে। তাহলে এই কথাগুলো তুমি যদি বুঝো, তাহলে তুমি কিন্তু কাজগুলো সহজেই মনে রাখতে পারবা। তাহলে আমরা এখন ক্লিয়ার করে দিই। এবার আসো যে এর পরবর্তী, আমরা তাদের সময় যে পুরুষ জননগ্রন্থির বিভিন্ন অংশ পড়লাম, এখন আমরা পড়বো হচ্ছে, তোমাকে একটু জুম করে দেখাই। আচ্ছা,
এখন পড়া যেটা হচ্ছে, এই অংশ থেকে কাজগুলো পড়া শেষ, আকার আকৃতি নিয়েও আমার কথাবার্তা বলা শেষ। এখন আমাদের যেটা বহির্জননাঙ্গ নিয়ে কথা, স্ক্রোটাম থেকে ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে? যদি প্রশ্ন আসে স্ক্রোটাম কত স্তর বা কয় স্তর পেশি দ্বারা গঠিত, আমরা মনে রাখবো স্ক্রোটাম 5 স্তর পেশি দ্বারা গঠিত। কয় স্তর পেশি দ্বারা গঠিত? স্ক্রোটাম 5 স্তর পেশি দ্বারা গঠিত। এই একটা প্রশ্ন আসতে পারে। আরেকটা কি প্রশ্ন আসতে পারে, যেটা আলিম স্যারের বইতে আছে, যে স্ক্রোটামের কাজ হচ্ছে দেহের তাপমাত্রা থেকে এখানে কিছু তাপমাত্রা কম রাখে, জাস্ট অন টাইপ অফ ফ্রিজ হিসেবে কাজ করে। ফ্রিজে যেমন টেম্পারেচার কম থাকে, ওরকম ভাবে বডি টেম্পারেচার তুলনায় এখানে টেম্পারেচার কিছুটা কি হবে, কম হবে। কিছুটা কি হবে, কম হবে। কিরকম কম হবে? আলিম স্যারের বইতে তুমি দেখবে এটা লেখা আছে, মানে 2°C তাপমাত্রা এখানে কম হবে, বা মাঝে বেগম বলা আছে 3°C তাপমাত্রা এখানে কম হবে। তাহলে স্ক্রোটামের কাজ আমরা বুঝতে পারলাম। একে তো ওখানে দেখবো অনেক কাজবার্তা লেখা আছে, যে এটাকে শুক্রাশয়কে ধরে রাখে, আকৃতি প্রদান করে, এরকম কথাবার্তা লেখা আছে। এগুলো ইম্পর্টেন্ট না, মেন ইম্পর্টেন্ট কাজ হচ্ছে এটা, মানে যে নির্দিষ্ট তাপমাত্রা অর্থাৎ 2°C টেম্পারেচার কম রাখাই হচ্ছে কাজ। এরপরে পরবর্তী টপিক কি আছে আমরা দেখি। পরবর্তী টপিক হচ্ছে পুরুষ জননাঙ্গ। এর মধ্যে 4টা অংশ আছে, তোমাকে একটু পড়তে হবে। তোমরা 4টা অংশ এমনি মনে রাখতে পারো, এটা কেউ চাইলে লিখে নিতে পারো অথবা কেউ নাও লিখতে পারো, কারণ এটা জরুরি কিছু না। আমরা দেখলাম যে 4টা অংশ আছে। এটা আমি বলি যে শিশু গল্প দিয়ে মনে রাখা যায়। 4টা অংশের নাম শিশু গল্প। শিশু গল্প, শিশু গল্প দিয়ে কি হবে? শিশ্ন মূল, শিশ্ন দেহ, গ্ল্যান্স পেনিস আর প্রিপিউস, এই 4টা অংশের নাম তুমি চাইলে নিজে মনে রাখতে পারো। তাহলে আমাকে পড়তে হবে একটা পুরুষ জননাঙ্গে কয়টা অংশ থাকে? 4টা অংশ থাকে। এই যে এই অংশগুলো পড়বে। তবে এর মধ্যে ইরেকটাইল কোষ থাকে 2 ধরনের, কর্পোরা ক্যাভার্নোসাম এবং হচ্ছে স্পঞ্জিনোসাম। এটা তোমাকে পড়তে হবে। তাহলে এখান থেকে পড়া তোমার শেষ। এবার আসো, যে এখান থেকে তো পড়া শেষ, এবার আসো জনন গ্রন্থি। এখানে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা যদি 2012 সালে ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখো, তুমি দেখবা 2012 সালের ভর্তি পরীক্ষার প্রশ্নে এখান থেকে প্রশ্ন অলরেডি আসছে। তাহলে আমরা বুঝলাম পুরুষ জনন গ্রন্থি, তোমাকে জুম করে দেখানো হচ্ছে পুরুষ জনন গ্রন্থি থেকে কি প্রশ্ন আসতে পারে। পুরুষ জনন গ্রন্থি থেকে প্রশ্ন আসছে একবার ভর্তি পরীক্ষা, নিম্নে কোনটি পুরুষ জনন গ্রন্থি নয়? তো এটা পারার জন্য পুরুষ জনন গ্রন্থি গুলোর নাম তুমি যদি মনে রাখতে চাও, এটা তুমি একটা কথা লিখে রাখতে পারো এর পাশে। সেটা হচ্ছে, এইটা অবশ্য তোমাদের লেখা আছে, নাও লিখতে পারো। সেটা হচ্ছে পশ্চিমা বালকেরা কাপুরুষ। এই পশ্চিমা বালকেরা কাপুরুষ, মানে পশ্চিমা বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিনে। সবসময় দোষ নিজের ঘাড়ে নেওয়া যাবে না, আমরা পশ্চিমা দেশ না, আমরা পশ্চিমা দেশ দিয়ে বলবো পশ্চিমা বালকেরা কিরকম কাপুরুষ। এটাতে তুমি পুরুষ জনন গ্রন্থিগুলোর নাম মনে রাখতে পারো। পশ্চিমাতে কি হবে ভাইয়া? প্রোস্টেট গ্রন্থি, প্রোস্টেট। তাহলে পশ্চিমাতে হবে প্রোস্টেট গ্রন্থি। বালকে বালবৈরত ছাল, যারই আরেক নাম কিন্তু কাউপারে গ্রন্থি। কেন আমি তাহলে 3টা নাম বললাম? গ্রন্থি 2টা বাট নাম 3টা। ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছিল কোনটি নয়, সেখানের মধ্যে 3টে অপশন ছিল, এবং ওইখানে কাউপারে গ্রন্থি হয়তো মনে থাকলে, কারো বালবৈরত ছাল মনে থাকলো না, তাহলে সেক্ষেত্রে আমি বললাম পশ্চিমা বালকেরা কাপুরুষ। তুমি চাইলে ভর্তি পরীক্ষা 2012 দেখে নিতে পারো, তার মধ্যে এই প্রশ্নটা অলরেডি চলে আসছে। ঠিক আছে, তাহলে কোনটি গ্রন্থি না। এবার দেখো এই জায়গা থেকে তুমি কি পড়বা। প্রোস্টেট গ্রন্থি দিয়ে তুমি ম দিয়ে 2টে কথা মনে রাখবা। ম দিয়ে কি কি ভাই মনে রাখবা? মতে এটা মিউকাস ক্ষরণ করে, আর মতে এটা দেখতে মটর দানার মতো। তাহলে আমরা বুঝলাম 2টি প্রশ্ন অ্যান্সার আমরা পোস্টেড গ্রন্থি থেকে পড়বো। নাম্বার 1 হচ্ছে এটা দেখতে মটর দানার মতো, সরি ঠিক আছে, ও সরি আমি উল্টাটা বলছি, এটা হবে ম দিয়ে 2টা কথা মনে রাখবো। এটা দেখতে মটর দানার মতো, আর এটা হচ্ছে মিউকাস ক্ষরণ করে। আচ্ছা ঠিক আছে, তাহলে পোস্টেড গ্রন্থি থেকে আমরা কি পড়বো? পোস্টেড গ্রন্থি থেকে এই যে শুক্রাণুকে বেঁচে থাকতে সহায়তা করে, এই কথাটা শুধু পড়লাম, শেষ। আর দেখতে কেমন? নাশপাতির মতো, এই কথাটা গুরুত্বপূর্ণ। এটা আকৃতি নিয়ে সবকিছু আমাদের কিন্তু কম্পিনিয়ন বুকে দেওয়া আছে, তো ওখান থেকে আমরা দেখে নেবো। তাহলে আমাদের গ্রন্থি নিয়ে কথাবার্তা শেষ। এবার আসো হরমোনাল ক্রিয়া, পুরুষ জনন গ্রন্থি হরমোনাল ক্রিয়া, যেটা তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, বাট তোমাদের অনেকেই বলে যে ভাই এটা অনেক কঠিন লাগে। চলো আমরা কিভাবে এটা সহজ ভাবে পারা যায় সেটা দেখি। ঠিক আছে, হরমোনাল ক্রিয়া, এই যে ক্লাস নোটের মধ্যে সবই দিয়ে আছে, দেখো। আচ্ছা, যেখানে দৈর্ঘ্যগুলো দেখো আজমল স্যারের বইতে এখানে দৈর্ঘ্যগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এবং তুমি আলিম স্যারকে তুলনা করে পাশাপাশি দেওয়া হয়েছে, যেটা তোমাদের পড়ার জন্য খুবই সুবিধা হয়েছে। তুমি 2টা বই আলাদা করে কিন্তু পড়তে হবে না, এটা একটা সুবিধা। তাহলে দৈর্ঘ্যগুলো তুমি একটু দেখে নিলা। এরপরে আমরা দিলাম যে তোমাদের হচ্ছে আকৃতি, আকৃতি নিয়ে যদি কথা হয়,
তাহলে আকৃতি নিয়ে যদি কথা বলতে চাও তাহলে আমি বলবো তুমি হচ্ছে, আচ্ছা এটা মনে হয় একটু বেশি জুম হয়ে গেছে, আমরা একটু কম জুম করি। আচ্ছা এই দেখো আকৃতিগুলো এখানে সুন্দরভাবে দিয়ে আছে। দেখো নাশপাতি আকৃতি, কোনটা মটর আকৃতি, কোনটা বাদাম আকৃতি, বা কোনটা উল্টানো নাশপাতি আকৃতি, ঠিক আছে। আচ্ছা তাহলে এই হচ্ছে কথাবার্তা, এগুলো পড়তে হবে। তাহলে আমরা যেটা কারণ এখানে আসছি পুরুষ প্রজননতন্ত্রের, আচ্ছা তুমি দেখো যে এখানে আমরা কি কি পড়বো। এখানে আকৃতিগুলো আমরা কিভাবে পড়বো খেয়াল করে দেখো। এটা যদি আরেকটু জুম করা হয় তাহলে মনে দেখা যেতে পারে। আচ্ছা এই যে পুরুষ প্রজননতন্ত্রে হরমোনাল ক্রিয়ার মধ্যে আমরা অলরেডি পড়ছি, দেখো আমরা এটা একটু পড়ি। আচ্ছা ওকে, আকৃতিগুলো তুমি একটু দেখো। দেখো এগুলো আমরা কি কি পড়বো। প্রথমে হরমোনগুলোর নাম পড়তে হবে। তুমি যদি এখান থেকে দেখো সুন্দরভাবে হরমোনগুলোর নাম পড়তে পারতেছো, এই যে হরমোনগুলো তুমি সুন্দরভাবে নাম পড়তে পারতেছো। এই যে তুমি যে নাম পড়লা, দ্বিতীয় কাজ তোমার হচ্ছে, দ্বিতীয় কাজ কোনটা? দ্বিতীয় কাজ হচ্ছে এর ক্ষরণস্থল দেখা, ঠিক আছে। আচ্ছা আমাদের কালারগুলো একটু কম্বিনেশন করে নিই। আচ্ছা খেয়াল করে দেখো, তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে হরমোনগুলোর নাম পড়া, প্রথম কাজ হচ্ছে হরমোনের নাম পড়া, দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের ক্ষরণস্থল কোথায় এটা দেখে, তৃতীয় কাজ হচ্ছে আমাদের কাজ কি এটা মনে রাখা। প্রথম কাজ খেয়াল করো, ক্ষরণ কিভাবে মনে রাখবো। আমরা মনে রাখবো দেখো যেখানে ন কথাটা আছে, ন ন যেখানে ন কথাটা আছে সেই ন কথাটা অবশ্যই কি হবে। তাহলে আমরা বুঝলাম যে যেখানে ন কথাটা থাকবে, ন তোমাকে দেখাচ্ছি, যেখানে ন কথাটা থাকবে, এই ন কথাটা যেখানে থাকবে সেখানে কি হবে তোমার হচ্ছে ক্ষরণস্থল হবে শুক্রাশয় থেকে। খেয়াল করে দেখো এটা হচ্ছে শুক্রাশয় থেকে, টেস্টোস্টেরন, ইনহিবিন আর অ্যান্ডোস্টেরন, এই তিনটে হচ্ছে কি শুক্রাশয় থেকে ক্ষরিত হবে, এটা ন কথাটা থাকবে। এরপর আসো যে তুমি যেখানে তুমি দেখবা বাকিগুলোর মধ্যে একটা শুধুমাত্র অ্যাড্রিনাল গ্রন্থি আছে, বাকি সবগুলোই কিন্তু তোমার লুটিওট্রফিক বা ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের মধ্যে কিন্তু কথাগুলো আছে। এবার খেয়াল করে দেখো যে কাজ কিভাবে মনে রাখবা। তুমি মনে রাখবা কাজের মধ্যে প্রধানত কাজ হচ্ছে দুইটা। কিরকম ভাইয়া? একটা হচ্ছে যে মুখ্য জননাঙ্গ তৈরি করা, একটা হচ্ছে মুখ্য অথবা গৌণ জননাঙ্গ তৈরি করা, গৌণ জননাঙ্গ একটা হচ্ছে মুখ্য বা জননাঙ্গ তৈরি করা। নাম্বার দুই হলো তোমার গৌণ সেকেন্ডারি বা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স বা সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য তৈরি করা। তাহলে আমরা একটা যৌন অঙ্গ তৈরি করা, একটা হচ্ছে যৌন বৈশিষ্ট্য এখানে নিয়ন্ত্রণ করা, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম, এবার আসি কোনটা মধ্যে কোনটা কোনটা তোমরা একটু দেখবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এটাই হাইস্ট জোন, ঠিক আছে। আচ্ছা তুমি দেখো যে অনেকে জুম করতে বলতেছে, তো সেক্ষেত্রে আমরা জুম করে নিলাম, এটা হচ্ছে অবস্থা। তাহলে আমরা বলছি যে হচ্ছে যে দুইটা জিনিস আছে আমাদের এখানে পড়তে হবে, সেটা হচ্ছে যে প্রথমে আসি যে যৌন অঙ্গ কে গঠন করে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে তোমার হচ্ছে যৌন অঙ্গ কে গঠন করে, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার যৌন বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। একটা হচ্ছে যৌন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা বুঝলাম, দেখো এখানে খেয়াল করে দেখো, এই যে মুখ্য আনুষঙ্গিক যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে, এটা একমাত্র যৌনাঙ্গের বৃদ্ধি ঘটানো, বাকি সব যৌন বৈশিষ্ট্য। দেখো সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স কে তৈরি করে, এটাও কিন্তু যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, এটাও কিন্তু যৌন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, একটা হচ্ছে যৌনাঙ্গের বিকাশ ঘটায়। তাহলে তুমি দেখো এখান থেকে যদি তুমি পড়ো খুব সহজেই তুমি কিন্তু মনে রাখতে পারবা। আচ্ছা আর টেস্টোস্টেরন ক্ষরণ ঘটায় বা ঘটাতে সাহায্য করে কে? এখানে শুধুমাত্র ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে কি যে লুটিনাইজিং হরমোন, এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ ঘটাতে সাহায্য করে।
ঠিক আছে, তাহলে হচ্ছে মোটামুটি এই কাজগুলো আমাদের এখান থেকে পড়তে হবে। একটা ছক দেখে তুমি যদি পড়ো তাহলে তোমার পড়া অল্প সময়ের মধ্যে মনে থাকবে। এবার আসো পরবর্তীতে আর কি আছে। আচ্ছা, আচ্ছা তুমি দেখো যে আমরা এখানে ছিলাম, অর্থাৎ পুরুষ প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়ার মধ্যে এখানে ছিলাম। এবার আসো স্ত্রী প্রজননতন্ত্রের বিভিন্ন অংশের যে বর্ণনা, এখান থেকেও ভর্তি পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তো স্ত্রী প্রজননতন্ত্রের বিভিন্ন অংশের বর্ণনা, এটা আমরা কি দিয়ে মনে রাখবো খেয়াল করে দেখো। এটা আমরা চাইলে মনে রাখতে পারি। আচ্ছা, এটা একটা কথা দিয়ে তুমি মনে রাখতে পারো, খেয়াল করে দেখো। মনে রাখতে পারি আমরা, দিদি জাতির জনক বলায় ব্যর্থ। ঠিক আছে, এই কথা দিয়ে তুমি চাইলে মনে রাখতে পারো। তাহলে দিদি জাতির জনক বলায় ব্যর্থ, এটা দিয়ে স্ত্রী প্রজননতন্ত্রের বিভিন্ন অংশের নাম তুমি চাইলে মনে রাখতে পারো। তুমি দেখো যে দিদি জাতির জনক বলায় ব্যর্থতে কি হবে, খেয়াল করে দেখি। দিদির প্রথম ডিতে কি হবে, অনেকে দেখতেছে ভাইয়া দিদি বানান তো এরকম না, দিদি বানান তো অন্যরকম। তো দেখো দিদির প্রথম দাঁতে কি হবে, ডিতে হচ্ছে ডিম্বাশয়, জিতে হচ্ছে ডিম্বনালী, জাতিতে হচ্ছে তোমার জরায়ু, জনকে হচ্ছে যোনি, বলাই হচ্ছে তোমার আমরা কি বলবো বহিঃজননাঙ্গ। তবে একমাত্র তাহলে ব্যর্থ, তাহলে ভাই কি হবে দেখবা, স্ত্রী প্রজননতন্ত্রের একমাত্র গ্রন্থির নাম হলো বার্থলিন। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখলাম যে স্ত্রী প্রজননতন্ত্রের বিভিন্ন অংশের নাম কি, দিদি জাতির জনক বলায় ব্যর্থ। এখন বলতে পারো যে ভাইয়া দিদি এই বানান তো ভুল লিখছেন, আবার জনক বানান ভুল লিখছেন, তাই না? আমি তো তোমাদের আগেই ক্লাসে বলছি যে ভুল থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো ভুলই ভালো, তাই না? তুমি দেখো তাহলে কি দারুণ কিছু হলো, তুমি এটা দিয়ে সব অংশগুলোর নাম মনে রাখতে পারলা। প্রথম দেখো দিদির দিতে কি হবে, ডিম্বাশয়, ডিম্বনালী, জরায়ু এবং হচ্ছে এই অংশগুলোর নাম মনে রাখলা। দ্বিতীয় কাজ তোমার দেখো, এই যে যে ডিম্বনালী আছে, এই ডিম্বনালীকে আবার কয় ভাগে ভাগ করা যায়, 4 ভাগে। পরীক্ষায় প্রশ্ন আসবে ডিম্বনালীর অংশ 9 কোনটি। এই ডিম্বনালীর অংশ গুলো মনে রাখার জন্য তুমি লিখে নিতে পারো। ডিম্বনালীর অংশগুলো মনে রাখার জন্য তুমি লিখবা, ইনি অসৎ ফারিয়ার আম্মু। এটা দিয়ে তুমি মনে রাখতে পারো, ইনি অসৎ ফারিয়ার আম্মু। ইনি অসৎ ফারিয়ার আম্মু, এটা দিয়ে মনে রাখতে পারো। ইনিতে কি হবে, ইনিতে ইনফান্ডিবুলাম, অসতে কি হবে ইস্থমাস, ফারিয়াতে ফিমরি, আম্মুতে অ্যাম্পুলা। তাহলে আমরা বুঝলাম যে একটা ডিম্বনালীর কয়টি অংশ আছে, 4টি অংশ আছে। কি কি, যে ইনি অসৎ ফারিয়ার আম্মু দিয়ে ইনিতে ইনফান্ডিবুলাম, অসতে ইস্থমাস এবং ফারিয়াতে ফিমরি এবং হচ্ছে অ্যাম্পুলা, এই 4টা অংশ। ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে ডিম্বনালীর অংশ নয় কোনটি। এই হচ্ছে মোটামুটি এখান থেকে কথাবার্তা। এবার আসো পরবর্তীতে আমরা যাই। ওকে, তাহলে তুমি ডিম্বাশয় অংশগুলো থেকে কি প্রশ্ন আসতে পারে বুঝতে পারছো। আমাদের আর কি প্রশ্ন আসবে সেটা হচ্ছে, এই যে মনোযোগ দাও, এখান থেকে ডিম্বনালী বা ক্ষেপণনালী থেকে তেমন কোনো প্রশ্ন আসার সম্ভাবনা এখানে নাই। ডিম্বনালী থেকে যা আসা আমি বলছি। জরায়ু থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে, আচ্ছা সেটা কি হইতে পারে, সে প্রশ্ন আসতে পারে এই যে এই লাইনটা, অর্থাৎ গর্ভাবস্থায়, অর্থাৎ বাচ্চা যখন ধারণ করে গর্ভাবস্থায় এটা কত গুণ বৃদ্ধি পায়, গর্ভাবস্থায় এটা প্রায় 20 গুণের মতো বৃদ্ধি পায়, এটা একটা বিষয়। আর জরায়ু থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে, জরায়ুর কয়টা স্তর নিয়ে গঠিত, আমরা জানি জরায়ু হচ্ছে 3টা স্তর নিয়ে গঠিত, তাই না? 3টা স্তর, কি কি ভাইয়া 3টা স্তর, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং হচ্ছে যে পেরিমেট্রিয়াম। তাহলে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং হচ্ছে যে পেরিমেট্রিয়াম নিয়ে গঠিত। এই কথাগুলো দেখো এখানে লেখা আছে, পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াম কোন স্তরে এখানে ইমপ্লান্টেশন ঘটে, আমরা জানি যে হচ্ছে এন্ডোমেট্রিয়াম এখানে ইমপ্লান্টেশন ঘটে। ঠিক আছে, ওকে। এবার আসো তাহলে আমাদের এগুলোই কথাবার্তা, আর আকার আকৃতি নিয়ে বা দৈর্ঘ্য নিয়ে যে কথাবার্তা আগেই হয়ে গেছে। তাহলে পরবর্তী টপিকে চলে যাব। এখানে তোমার যে কথাবার্তা বলছি সেগুলো কিন্তু এখানে লেখা আছে, তো দুশ্চিন্তা করার কারণ নেই। এবার সে পরের টপিক, স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া। এই স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়াও আমরা চাইলে একটা বক্স আকারে করে পড়তে পারি। দেখো সেই বক্সের মধ্যেই আমরা পড়তেছি, এই যে হরমোনাল ক্রিয়া। এর মধ্যে একই সূত্র, তুমি দেখো এটা কিভাবে মনে রাখবো, একই রকম সূত্র দিয়ে তুমি মনে রাখতে পারো। কিরকম ভাইয়া, যেখানে তুমি দেখবা
ন কথাটা আছে, যে সকল হরমোনের শেষে, নামের শেষে ন কথাটা আছে, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, তারপরে হচ্ছে তোমার রিল্যাক্সিন, এইগুলো তোমার হচ্ছে ডিম্বাশয় থেকে তৈরি হবে। অর্থাৎ একটু আগে আমরা পড়ছিলাম যেখানে ন থাকবে সেগুলো কি থেকে তৈরি হবে? শুক্রাশয় থেকে। আবার তুমি ধরো ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন, এগুলো কোথা থেকে উৎপন্ন হবে? ডিম্বাশয় থেকে উৎপন্ন হবে। আর একমাত্র হিউম্যান ক্রনিক গ্লোমেরুলার হরমোন যেটা কোথা থেকে তৈরি হয়? অমরা থেকে। আর ফলিকুলার স্টিমুলেটিং লুটেইন হরমোন আমরা সবসময় জানি এটা হচ্ছে অগ্র পিটুইটারি থেকে তৈরি হয়। এটা নিয়ে দুশ্চিন্তা করার আমাদের কোনো কারণ নাই। এবার আসো যে কাজগুলো আমরা কিভাবে পড়ব। কাজগুলোর ক্ষেত্রে তুমি দেখবে একই রকম ভাবে দুইটা জিনিস তোমার মাথায় রাখতে হবে এখানেও, কোনটা সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য প্রকাশ করতে সাহায্য করে, কোনটা করে না। নাম্বার 1, এছাড়া তুমি কিছু কাজ এমনিই পারবা। যেমন খেয়াল করে দেখো 3 নম্বর রিল্যাক্সিন। রিল্যাক্সিন কথাটা আসছে রিল্যাক্স থেকে। রিল্যাক্স করে কখন? রিল্যাক্স মানে হচ্ছে ধরো আমরা যখন আমাদের ডেলিভারির সময় যখন মায়েরা আমাদের কাছে আসে, তখন হচ্ছে দেখবা যে ওখানে তুমি যখন ডাক্তার হবা তখন দেখবা যে ডেলিভারির সময় কি হইতে হয়, ডেলিভারির সময় জরায়ু আস্তে আস্তে কন্ট্রাকশন হয় বা জরায়ু সংকোচন প্রসারণ ঘটে, এবং অক্সিটোসিন নামক একটা হরমোন আমরা জানি, অক্সিটোসিনের কাজ হচ্ছে এই জরায়ু সংকোচন প্রসারণকে সাহায্য করে। আমরা অলরেডি কিন্তু তোমার স্নায়ুতন্ত্র অধ্যায় পড়ছি, ওখানে গ্রন্থি অধ্যায় যেটা ছিল, গ্রন্থি ওখানে লেখা ছিল অক্সিটোসিন হরমোনের কাজ হচ্ছে জরায়ু সংকোচন প্রসারণ করা, এবং রিল্যাক্সিন হরমোনের কাজ হচ্ছে এর চারদিকে, অর্থাৎ আমরা জানি ইউটেরাস এর চারদিকে কিছু তোমার লিগামেন্ট থাকে, এই লিগামেন্ট গুলোকে রিল্যাক্স করে দেয়। রিল্যাক্স করে দিলে কি হবে? তখন জরায়ুটা কি হবে? কত গুণ বৃদ্ধি পাবে? প্রায় 20 গুণ বৃদ্ধি পাবে। আমরা কিন্তু অলরেডি পড়ছি কত গুণ বৃদ্ধি পায়? 20 গুণ। তখন বাচ্চা কি করবে? সহজেই মায়ের পেট থেকে কি করতে পারবে? বের হয়ে চলে আসতে পারবে। ঠিক আছে, এরকম বাচ্চা বের হয়ে চলে আসলো, এটা একটা বিষয় হতে পারে। তাহলে আমরা বুঝলাম যে স্ট্রোজেন, প্রোজেস্টেরন, এইগুলোর যেখানে ন কথাটা থাকবে সেগুলো হচ্ছে তোমার ডিম্বাশয় থেকে উৎপন্ন হবে। হিউম্যান কোরিনিক গ্রন্ডোট্রপিক হরমোন সেটা তৈরি হবে অমরা থেকে। আর ফলিকুলার স্টিমুলেটিং লুটেইন হরমোন আমরা আগে থেকেই জানি এটা অগ্র পিটুইটারি থেকে তৈরি হবে। এবং কাজের ক্ষেত্রে আমরা প্রথমে চিন্তা করতেছি রিল্যাক্সিন। রিল্যাক্সিনের কাজ কি আমরা বললাম? রিল্যাক্সিনের কাজ হচ্ছে যে এই যে যে লিগামেন্ট গুলো আছে, দেখো মহিলাদের প্রসবের সময় শ্রেণীদেশীয় লিগামেন্ট গুলো এবং প্রসারণ ঘটায় এবং এটাকে সহজতর করে, এটা হচ্ছে কাজ। ঠিক আছে, আর বাকি কাজগুলো তুমি দেখো এর মধ্যে দুই ভাগে ভাগ করতে পারো। একটা হচ্ছে আমি বললাম যে প্রথমে তুমি চিন্তা করবা যে কারা কারা সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্য যেগুলো আছে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স প্রমাণ করে, কারা কারা করে না। এই জিনিসগুলো তুমি একটু প্রথমে দেখবে। দেখো এই যে স্ত্রী চরিত্রে পরিস্ফুটন ঘটায় এরা, এটা হচ্ছে ভ্রূণের পরিস্ফুটন। এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনকে তুমি আলাদা করবা কি দিয়ে? দেখবা ইস্ট্রোজেন হচ্ছে কাজ করে মায়ের উপরে, ইস্ট্রোজেন মায়ের উপর কাজ করে, আর প্রোজেস্টেরন কাজ করে ভ্রূণের উপরে। তাহলে ইস্ট্রোজেন মায়ের উপরে আর প্রোজেস্টেরন কাজ করে কার উপরে? ভ্রূণের উপরে। এটা একটা বিষয়। এবার দেখো যে এই হচ্ছে কথাবার্তা। আর এখানে তোমার কর্পাস লুটিয়ামকে মেনলি ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের কাজ কি হবে এটা তুমি আগেই পড়ছো, ফলিকলের বৃদ্ধি ঘটায় এর কাজ। লুটিনাইজিং হরমোনের কাজ কি তুমি জানো? এর কাজ হচ্ছে তোমার এই যে গ্রাফিয়ান ফলিকল এবং কর্পাস লুটিয়ামে পরিণত করা হচ্ছে এর কাজ। এটা আরেকটা কাজ আমরা জানি, ডিম্বপাত ঘটানো। ডিম্বপাত এটা মেন কাজ। তাহলে লুটিনাইজিং হরমোনের প্রধান কাজ কি? ডিম্বপাত ঘটানো। এটা কখন হয় আমি তোমাকে বলে দেব যে ডিম্বপাত কখন ঘটে। তোমরা দেখবা যে আমরা যদি বলি রজচক্র পড়াবার সময় তোমাকে এটা ক্লিয়ার করে দেওয়া হবে যে আসলে লুটেইন হরমোন কিভাবে ডিম্বপাত ঘটায়। ঠিক আছে, ওকে। আমরা দেখতেছি অনেকে ব্যাপক খুশি এবং উৎসাহের মধ্যে দিয়ে ক্লাস করতেছে। আচ্ছা, অনেকে আবার মনে করো সাউন্ড বক্সে দিয়ে ক্লাস করতেছে। তুমি মনে করো যে সাউন্ড বক্সে দিয়ে শোনো বা মাইকে দাও, এটা তো আসলে কিছু না। উচিত তো কানে হেডফোন দিয়ে তুমি শুনবা, কিন্তু এখন যদি সাউন্ড বক্স দিয়ে তুমি এগুলো শোনো তাহলে সমস্যা কি? আমরা তো পড়াশোনা করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা একটা বিষয় গেল। এবার আসো যে বয়ঃসন্ধির ব্যাপারটা। এই বয়ঃসন্ধির ব্যাপারটা নিয়ে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম। আমরা জানি যে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে যে বয়ঃসন্ধি, বয়সটা এটা এখান থেকে গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসলেও আসতে পারে। এই বয়ঃসন্ধি যে পরিবর্তন, এটা তুমি জাস্ট একবার একটু রিডিং করবা, এটা এর চেয়ে বেশি কিছু দরকার নেই। আর কতগুলো বিষয় তুমি হচ্ছে এখানে মনে রাখবা, সেটা হচ্ছে এই বয়ঃসন্ধিতে মানুষের মধ্যে কিছু পরিবর্তন ঘটে যেগুলো থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলেও আসতে পারে। তবে এই বয়ঃসন্ধির ব্যাপারটা প্রথম অবলোকন করেন বিজ্ঞানী টিনার, যিনি এই কথাবার্তাগুলো নিয়ে কথাবার্তা বলছেন। তাহলে এই টিনার অনুযায়ী এটাকে আমরা টিনার দশাও বলা হয়, বয়ঃসন্ধিকে বলা হয় টিনার দশা। এটা একটা বিষয়। নাম্বার 2, এখান থেকে আমাকে লেখা আছে স্তনগ্রন্থি বৃদ্ধিকে আমরা বলি থ্যালার্সি। এই কথাগুলো আমরা লিখে রাখতে পারি, অথবা আজমল স্যারের বইতে আছে, মানে স্তনগ্রন্থি বৃদ্ধিকে আমরা বলি থ্যালার্সি। প্রথম পিরিয়ড হওয়াকে আমরা বলি হচ্ছে, বা প্রথম রজচক্র হওয়াকে আমরা বলি মেনার্সি। আচ্ছা,
তাহলে এই কিছু ওয়ার্ড তুমি চাইলে মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কথাগুলো তুমি আমাদের কোম্পানির বুকের মধ্যে সুন্দরভাবে দেয়া আছে, তো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, ঠিক আছে। এবার আসো যে এই সময় যে কি কি পরিবর্তন ঘটে, এটা তুমি চাইলে তোমার বন্ধু বান্ধব বা নিজের দিকে খেয়াল করলে এগুলো পারবা। তারপর একবার তুমি একবার রিডিং করে নিলা যে তোমার আসলে কেমন লাগতেছে, ঠিক আছে, মিলতেছে কিনা। এবার আসো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, রজচক্র। এই রজচক্র থেকে ভর্তি পরীক্ষায় কি প্রশ্ন আসতে পারে বা আমরা এখান থেকে কি কি অ্যান্সার করতে পারি। প্রথম লাইনটা অনেকের চোখের আড়াল হয়ে যায়, কিন্তু এখান থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন করাটা খুবই ইজি। কোন লাইনটা ভাইয়া? সবাই দেখবা যে এই যে রজচক্র, আমরা জানি এই প্রক্রিয়াটা সম্পূর্ণ আমরা গড় কতদিন ধরে রাখি, 28 দিন ধরে থাকি। এবং এই ক্ষেত্রে এই রজচক্রের সময় কি কি উপাদান নিয়ে মেনস্ট্রুয়েশন ঘটে, এই উপাদানগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। এবং এই উপাদানগুলো মনে রাখার জন্য আমরা একটা কথা মনে রাখবো, সেটা কি? সে কথাটা হচ্ছে রমি এসেই ধরা। এই কথা দিয়ে তুমি চাইলে এই উপাদানগুলোর নাম মনে রাখতে পারো। রমি এসেই ধরার মানে কি? ধরো তুমি তোমার প্রিয়জনের সাথে কোনো একটা রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ করতে গেছো, রেস্টুরেন্টে খাদ্য গ্রহণ করতে গিয়ে তুমি ওখানে গেলা, যায় তুমি দেখলা যে হচ্ছে তোমার পিতা মাতা ভাই বোন যারা আছে তারা আগেই ওখানে উপস্থিত। তাহলে তোমাদের ভাষায় আমরা বলি কট খাওয়া, তাই না? যে কট খাইছে, অমুক আজকে কট খাইছে, এটা একটা মনে হয়। তাহলে এই কথাটাই আমরা লিখবো, রমি এসেই ধরা, রমি এসেই ধরা। রমিতে কি হবে? রতে রক্ত, মিতে মিউকাস, এতে এন্ডোমেট্রিয়ামের ধ্বংস, আর ধতে কি হবে? ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত ডিম্বাণু। এই জায়গাটা চেঞ্জ করে দেবে, দেখো ধ্বংসপ্রাপ্ত অনিষিক্ত, এই জায়গাটা চেঞ্জ করে তোমাকে ভর্তি পরীক্ষার সময় দেবে ধ্বংসপ্রাপ্ত নিষিক্ত ডিম্বাণু। তাহলে এটা কিন্তু তোমাকে পারতে হবে। তাহলে আমরা বুঝলাম যে রজচক্রের যে ব্লিডিং হয় তার মধ্যে কি কি উপাদান থাকে, রমি এসেই ধরা, এটা দিয়ে তুমি মনে রাখতে পারো। তাহলে এটা একটা বিষয় গেল। এবার আসো নেক্সট, আর কি এখান থেকে পড়তে হবে। আমাদের দ্বিতীয় যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে যে আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, বা ধরো আমরা কোনো কারণে, যে যদি তুমি ধরো আমার যত সুযোগ সুবিধাই দেওয়া হোক না কেন, ধরো তোমাকে আমি অসুস্থ অবস্থায় আমি গিয়ে বললাম চলো স্টার সিনেপ্লেক্সে যে মুভি দেখে আসি, বাট তুমি বিছনা থেকে উঠতেই পারতেছ না। অর্থাৎ সেই অবস্থায় তোমাকে যত ভালো সুযোগ সুবিধা দেওয়াই হোক না কেন, তুমি কিন্তু এটাকে সহজে নিতে পারবে না। তখন তোমার কাছে সবচেয়ে বেশি প্রয়োজন কি হবে? সুস্থ হওয়াটা। তো এই কথাটা আমি চাইলে লিখতে পারি এইভাবে, দেখো, সুস্থ হওয়ার আরেক নাম কি ভাইয়া? নিরাময়। আমরা লিখবো নিরাময় বেশি প্রয়োজনীয় বিষয়। এই কথা দিয়ে তুমি চাইলে 4টা ধাপের নাম মনে রাখতে পারো। নিরাময়তে নিরাময় পর্ব, বেশিতে বৃদ্ধি পর্ব, প্রয়োজনে প্রাক রজস্রাবী পর্ব, বিষয়ের বিতে হবে হচ্ছে ব্লিডিং ফেস। ঠিক আছে, 4টা পর্যায়ে নিরাময় বেশি প্রয়োজনীয় বিষয়। এবার আসো নিরাময়তে কি হবে। এবার আমাদের দ্বিতীয় কাজ, কোন পর্ব কতদিন পর্যন্ত বিস্তৃত, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা মনে রাখবো হচ্ছে প্রথমে আসি যে নিরাময় পর্ব। ঠিক আছে, নিরাময় পর্ব কতদিন পর্যন্ত বিস্তৃত আমরা জানি, সেটা হচ্ছে 3 থেকে 6 দিন পর্যন্ত বিস্তৃত। পরেরটা আমরা জানি হচ্ছে 7 থেকে 14 দিন পর্যন্ত। আর এটা হচ্ছে আমরা জানি কত, 15 থেকে 28 দিন পর্যন্ত, তাই তো? আচ্ছা, আর এক্ষেত্রে আমরা জানি 3 দিন 4 দিন অথবা 5 দিন স্থায়ী হয়। এই হচ্ছে আমাদের কত পর্ব পর্যন্ত বিস্তৃত, এটা পড়তে হবে। আরেকটা বিষয় আমাদের পড়তে হবে, সেটা হচ্ছে যে কোন ধাপে এর পুরুত্ব কত। আমরা জানি এর সবচেয়ে ভিতরের স্তরের নাম এন্ডোমেট্রিয়াম। এই পুরুত্ব মনে রাখা কোনো ব্যাপারই না, তুমি যা শুধু বীজের সংখ্যাগুলো আমাকে মনে পারলেই হবে। খেয়াল করে দেখো, নিরাময় পর্বে এন্ডোমেট্রিয়াম পুরুত্ব থাকে 1, তারপরে পরের বীজের সংখ্যা কত, 3। তাহলে ব্রিডিং পর্যায়ে এন্ডোমেট্রিয়াম পুরুত্ব 3 মিলিমিটার পুরুত্ব থাকবে, এবং প্রাক প্রজস্রবী পর্বে থাকবে হচ্ছে 5 মিলিমিটার পর। ঠিক আছে, তাহলে এই কথাগুলো তুমি এখান থেকে তুলতে হবে না, কারণ আমরা পরবর্তীতে দেখাই দিচ্ছি, এটা সব লেখা আছে। ঠিক আছে, এই যে খেয়াল করে দেখো, এখানে সব লেখা আছে। নিরাময় বেশি প্রয়োজনীয় বিষয় দিয়ে তুমি চাইলে পর্বগুলো নাম রাখতে পারবা, নিরাময় পর্ব, বৃদ্ধি পর্ব, প্রাক রজস্রাবী পর্ব এবং ব্লিডিং ফেজ। নতুন বইতে একটু ঘুরায়, কোন বইতে, কোন এডিশনের বইতে হচ্ছে তোমার একটু অন্যভাবে লেখা আছে এই বিষয়টা। কিন্তু আমার কাছে মনে হয় যে বিষয়টা এখানে থেকে পড়ানো হচ্ছে এটাই তুমি পড়ো। ঠিক আছে, নিরাময় পর্ব কত থেকে 3 থেকে 6 দিন পর্যন্ত বলছি, 7 থেকে 14 দিন পর্যন্ত, এবং প্রাক রজস্রাবী হচ্ছে 15 থেকে 28 দিন পর্যন্ত বিস্তৃত, আর এটা হচ্ছে 4 দিন অথবা 5 দিন বিস্তৃত। এবং এটার যে পুরুত্বটা দেখো, এই যে
1 3 5 তুমি যা শুধু এন্ডোমেট্রিয়াম পুরুত্বটা পড়তে হবে, এন্ডোমেট্রিয়াম পুরুত্ব তুমি পারলেই হবে। চলো আমাদের মেন যে আসার মতো প্রশ্ন, যেটা থেকে অলরেডি ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে। ভর্তি পরীক্ষা তোমাকে প্রশ্ন দেবে এরকম ভাবে, দেখো নিরাময় পর্ব কতদিন পর্যন্ত বিস্তৃত? 3 থেকে 6 দিন পর্যন্ত। বা বৃদ্ধি পর্ব কতদিন পর্যন্ত বিস্তৃত? 7 থেকে 14 দিন পর্যন্ত। ঠিক আছে, এই কথাগুলো তোমাকে পারলেই হবে। ওকে, ঠিক আছে। দেখো এখানে আরেকটা জিনিস আমাদের পড়তে হবে, আমি একটু জুম করে দেখাই। সেটা হচ্ছে রজস্রাবীয় বা ব্রিডিং ফেজে লাস্ট লাইনে দেখো, প্রথম প্যারার শেষ লাইন, এখানে দেখো কতগুলো হরমোন আছে যেগুলো তোমার হচ্ছে এই রজস্রাবীয় প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এটা তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা আসতে পারে যে নিম্নের কোন হরমোনটি রজস্রাবে ব্যবহৃত হয় না, বা কোন প্রয়োজন পড়ে না কোন হরমোনটি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতেছি 4টা হরমোন এখানে খুব প্রয়োজনীয়। এই যে স্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, এই 4টা হরমোন হচ্ছে খুব বেশি প্রয়োজনীয় বা ইম্পর্টেন্ট 4টি প্রধান হরমোন। এই 4টা হরমোন তুমি চাইলে একটি কথা দিয়ে মনে রাখতে পারো যে সেটা কিরকম, একটি সাহিত্যিক কথা দিয়ে মনে রাখতে পারো। সেটা কিরকম হতে পারে, দেখো এসো প্রিয়া ফুল লও। ঠিক আছে, এরকম কথাবার্তা তোমরা অনেকেই শুনে থাকবা, এসো প্রিয়া ফুল লও, এই কথা দিয়ে মনে রাখতে পারো। দেখো এসো প্রিয়াতে কি হবে, তাহলে এই যে ঘ নম্বর যেটা লাস্ট ফেজ ব্রিডিং ফেজের মধ্যে কিছু কথা আছে, এর মধ্যে একটা কথা হলো যে 4টি হরমোন এই চক্রের মধ্যে, রজত চক্রের মধ্যে ব্যবহৃত হয়। এই 4টি হরমোনের নাম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো এসো প্রিয়া ফুল লওতে কি হবে, এসোতে হবে হচ্ছে আমরা জানি স্ট্রোজেন, প্রিয়াতে হবে প্রজেস্টেরন, ফুলে হবে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লওতে হবে লুটেনাইজিং হরমোন। দেখো এখানে লেখা আছে স্ট্রোজেন, প্রোজেস্টেরন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটেনাইজিং হরমোন। তাহলে এটা দিয়ে আমরা মোটামুটি ব্রিডিং ফেজে যে কি কি হরমোন ব্যবহৃত হয়েছে এটা আমরা কিন্তু মনে রাখতে পারবো। ওকে, এর পরের টপিক দেখো স্পারমেটোজেনেসিস এবং হচ্ছে উজেনেসিস। এই স্পারমেটোজেনেসিস এবং উজেনেসিস হচ্ছে কি আমরা জানি, স্পারমেটোজেনেসিস হচ্ছে স্পাম তৈরির প্রক্রিয়াকে আমরা বলি স্পারমেটোজেনেসিস, আর উজেনেসিস হচ্ছে তোমার ওভাম তৈরির প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে উজেনেসিস। এটা 3টে ধাপ ভাগ করা যায়। তো সেটাই আমরা তোমার হচ্ছে একটা বক্স করে আমি তোমাদের পড়াবো। আচ্ছা, তুমি যদি শুধু এই কথাটা মনে রাখো গনিয়া সাইটিড, এই গনিয়া সাইটিড কথাটা মনে রাখলে তুমি দেখবা যে খুব সহজেই তুমি দুইটাই পারবা। কিরকম ভাইয়া, প্রতিটা এই শুক্রাণু তৈরি প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি দেখো প্রতিটা কোষই তৈরি হয় একটি মাতৃকোষ থেকে। কি কোষ থেকে তৈরি হবে? মাতৃকোষ থেকে। এই মাতৃকোষ আমরা বলি প্রিমোডিয়াল জনন কোষ। এই প্রিমোডিয়াল জনন কোষ থেকে প্রথমত আমাদের যে কোষ তৈরি হয় তার নাম হলো স্পারমেটোগোনিয়া। আমরা সেটা একবারে মনে রাখার জন্য বলছি যে দেখো গোনিয়া সাইটিড, তাহলে আমরা বুঝলাম যে প্রথমে যে কোষ তৈরি হবে তার নাম হলো গোনিয়া। খেয়াল করে দেখো, এই যে প্রথম মাতৃকোষ থেকে যে কোষ তৈরি হয় তার নাম স্পাম তৈরির ক্ষেত্রে স্পারমেটোগোনিয়া। এই স্পারমেটোগোনিয়া থেকে যে কোষ তৈরি হবে তার নাম হলো সাইট। কি সাইট? প্রাইমারি স্পারমেটোসাইট অথবা সেকেন্ডারি স্পারমেটোসাইট। এবং তারপরে তৈরি হবে টিড মানে স্পারমাটিড, এবং তারপরে পরিণত শুক্রাণু তৈরি হবে তার নাম হলো শুক্রাণু। তাই তুমি দেখো এখান থেকে দুই ধরনের প্রশ্ন আসতে পারে। নাম্বার 1 তোমাকে প্রশ্ন করতে পারে যে কোথায় কোন ধরনের বিক্রিয়া সংঘটিত হয়। তুমি দেখবা এইখানে কিন্তু তোমার মাইটোসিস বিক্রিয়া সম্পন্ন হয়েছে, মাইটোসিস। এখানেও তোমার হচ্ছে প্রথম মিওসিস অন তৈরি হবে, মিওসিস অন। আচ্ছা, মিওসিস অন, আর এখানে হবে তোমার মিওসিস 2। তাহলে আমরা বুঝতে পারতেছি যে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসলে এখান থেকে আসতে পারে কোন জায়গায় মাইটোসিস বিক্রিয়া ঘটবে এবং কোথায় মিওসিস বিক্রিয়া ঘটবে। তাহলে আমরা বুঝলাম প্রিমোডিয়াল জননকোষ থেকে যখন প্রথম স্পারমেটোগোনিয়া তৈরি হবে তখন আমরা পাবো হচ্ছে যে কোষগুলো তার নাম হলো তোমার মাইটোসিস কোষ বিভাজন। এই মাইটোসিস কোষ বিভাজন থেকে যখন প্রাইমারি স্পারমেটোসাইট তৈরি হবে, যে প্রক্রিয়ায় এটাও মাইটোসিস প্রক্রিয়া হবে, কিন্তু প্রাইমারি স্পারমেটোসাইট থেকে সেকেন্ডারি স্পারমেটোসাইট তৈরি হয় মিওসিস অন, যেখানে তোমার ক্রোমোজোম সংখ্যা কিন্তু কমে গিয়ে অর্ধেক হয়ে যাবে। এবং প্রাইমারি সেকেন্ডারি স্পারমেটোসাইট থেকে স্পারমেট তৈরি হবে হচ্ছে মিওসিস 2, যেখানে আমরা জানি মিওসিস 2 তে ক্রোমোজোম সংখ্যা কি থাকে? সমান থাকে, কিন্তু মিওসিস অনে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে এই কথাগুলো এবার আসো, তাহলে তুমি যদি স্পারমেটোগোনিয়া পারো, এবার আমাকে বলো তাহলে যে স্ত্রীর ক্ষেত্রে
প্রিমোর্ডিয়াল জননকোষ থেকে প্রথম যে কোষ তৈরি হবে তার নাম কি? তার নাম হচ্ছে উগোনিয়াম। যেটা আমরা বললাম গনিয়া সাইটিড মনে রাখতেছি, উগোনিয়াম। এই উগোনিয়াম থেকে মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে প্রথম যে কোষ বিভাজন ঘটবে তার নাম হলো প্রাইমারি ওসাইট। এই প্রাইমারি ওসাইট থেকে সেকেন্ডারি ওসাইট তৈরি হবে কোন ধরনের বিক্রিয়া ঘটবে? আমরা জানি কোষ বিভাজন মিওসিস অন। আচ্ছা, সেকেন্ডারি ওসাইট থেকে উটুট তৈরি হবে কোন ধরনের ক্ষেত্রে? মিওসিস টু। এই কথাগুলো আমরা কিন্তু পরীক্ষায় সর্বোচ্চ গেলে প্রশ্ন আসতে পারে। তার মানে কোথায় হ্যাপ্লয়েড কোথায় ডিপ্লয়েড আমরা বুঝতে পারছি। প্রাইমারি ওসাইট কিন্তু কোন ধরনের? ডিপ্লয়েড। সেকেন্ডারি আর হচ্ছে উটিট বাকি সবগুলো কিন্তু কি হবে? হ্যাপ্লয়েড ধরনের কোষ। এটা কিন্তু ভর্তি পরীক্ষায় এই বাইরে প্রশ্ন এখান থেকে আসবে না, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম স্পার্মেটোগোনিয়া, এগুলো আমাদের পড়া শেষ। এরপরে দেখো পরবর্তী যে টপিকস, ডিম্বাণু ঝিল্লি, ঠিক আছে? আচ্ছা, ডিম্বাণু ঝিল্লি থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ডিম্বাণু ঝিল্লি থেকে, ঠিক আছে? আমাদের আজমল স্যারের বইতে ডিম্বাণু ঝিল্লি বলা হয়েছে দুইটা। কি কি ভাবে বলা হয়েছে? আজমল স্যারের বইতে ডিম্বাণু ঝিল্লি দুইটা আছে, যে দুইটা তুমি চাইলে একটা উদ্ভিদ বিজ্ঞানের একটা জনপ্রিয় ভাইরাস দিয়ে তুমি মনে রাখতে পারো। এটার নাম, এটা হচ্ছে জিকা ভাইরাস। এই জিকা ভাইরাস দিয়ে তুমি মনে রাখতে পারো। জিকাতে কি হবে ভাইয়া? জিকাতে হচ্ছে যতে জোনা পেলুসিডা, কতে হচ্ছে করোনা রেডিয়েটা। তাহলে জিকাতে আমরা মনে রাখবো হচ্ছে কি হবে? জোনা পেলুসিডা, কতে হবে হচ্ছে করোনা রেডিয়েটা। এবার দেখো এটা কোনটা আমরা প্রথমে লিখছি, এটা আমরা ফার্স্টে লিখছি। তাহলে তোমাকে যদি ভর্তি পরীক্ষার প্রশ্ন করা হয় কোনটা প্রাইমারি ঝিল্লি, প্রাইমারি ঝিল্লি আমরা বলবো কোনটা? জোনা পেলুসিডা। যদি তোমাকে প্রশ্ন করা হয় কোনটা সেকেন্ডারি ঝিল্লি, আমরা কি বলবো? করোনা রেডিয়েটা। তাহলে আমরা বুঝলাম যে প্রাইমারি ঝিল্লি কোনটা? জোনা পেলুসিডা। সেকেন্ডারি ঝিল্লি কোনটা? করোনা রেডিয়েটা। শেষ। তবে মনে রাখবা আলিম স্যারের বইতে লেখা আছে যে এই তোমার হচ্ছে ডিম্বাণু ঝিল্লি কয়টি? আলিম স্যারের বইতে লেখা আছে ডিম্বাণু ঝিল্লি হলো, ডিম্বাণু ঝিল্লি হচ্ছে 3টি। তাহলে উনি আরেকটা ঝিল্লি কোথায় পেল? উনি বাইরের দিকে আরেকটা ঝিল্লি থাকে যেটাকে উনি বলছে ভাইটেলাইন ঝিল্লি। তাহলে আলিম স্যারের বইতে যে আরেকটা ঝিল্লি নাম আছে তার নাম হলো ভাইটেলাইন ঝিল্লি, ঠিক আছে? তাহলে আমরা বুঝলাম যে ডিম্বাণু ঝিল্লি, যদি আজমল স্যার বই অনুযায়ী প্রশ্ন বলি, তাহলে ডিম্বাণু ঝিল্লি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে জিকা দিয়ে মনে রাখা যায়, জিকার যতে হচ্ছে জোনা পেলুসিডা, কতে করোনা রেডিয়েটা। তবে আলিম স্যারের বইতে এখানে দেয়া আছে 3 ধরনের হতে পারে, সেটা আমরা মনে রাখবো হচ্ছে ভাইটেলাইন ঝিল্লি, জোনা পেলুসিডা এবং হচ্ছে করোনা রেডিয়েটা, ঠিক আছে? তুমি দেখো এখানে এই যে ছবিটা আছে, এই ছবির মধ্যে বাইরের দিকে যে একদম ভিতরে যে ঝিল্লিটা আছে, এই ভিতরের ঝিল্লিটাকে আমরা বলবো হচ্ছে ভাইটেলাইন ঝিল্লি। বাইরের ঝিল্লিটা আমরা বলি করোনা রেডিয়েটা, মাঝখানের ঝিল্লিটাকে আমরা বলি হচ্ছে যে তোমার জোনা পেলুসিডা, ঠিক আছে? ওকে। আর একদম ভিতরে যে ঝিল্লিটা দেখতেছি তার নাম হচ্ছে ভাইটেলাইন ঝিল্লি। তাহলে ডিম্বাণু ঝিল্লি নিয়ে আমাদের কথাবার্তা এগুলোই শেষ। ভর্তি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, তাহলে ডিম্বাণু ঝিল্লির পরে এরপর আমাদের কোন টপিকস আছে দেখো। আচ্ছা, এরপরে নিষেক একটা কথা আছে। নিষেক থেকে যদি ভর্তি পরীক্ষা ভাই একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে এখানে একটা তোমার এনজাইম ব্যবহৃত হয়, এটা ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে একটা এনজাইম ব্যবহৃত হয়, তার নাম কি? তাহলে এটার নাম হলো হায়ালুরোনিডেস। এই হায়ালুরোনিডেস কিন্তু ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হবে নিষেক প্রক্রিয়ায় কোন এনজাইম ব্যবহৃত হয় বা খরিত হয়? আমরা মনে রাখবো হচ্ছে নিষেক প্রক্রিয়ায় হায়ালুরোনিডেস এনজাইমটি ব্যবহৃত হয়। এর বাইরে নিষেক থেকে আর তোমাকে কিছু পড়তে হবে না, ঠিক আছে? ওকে, নেক্সটে আসো। ইমপ্লান্টেশন। ইমপ্লান্টেশন থেকে তোমাকে আমরা জানি ইমপ্লান্টেশন থেকে দুইটা প্রশ্ন আসতে পারে। নাম্বার 1 হচ্ছে ইমপ্লান্টেশন কত থেকে কততম দিনে ঘটে? আমরা জানি 6 থেকে 9তম দিনে ঘটবে। এবং ইমপ্লান্টেশন আমরা জানি জরায়ুর কোন স্তরে ঘটবে? আমরা জানি জরায়ুর 3টা স্তর, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং হচ্ছে পেরিমেট্রিয়াম। তাহলে কোন স্তরে ঘটবে? আমরা মনে রাখবো এন্ডোমেট্রিয়ামে এই গর্ভধারণ বা ইমপ্লান্টেশন ঘটবে। এবং এই ইমপ্লান্টেশনের ফলে প্রথম যে কোষ তৈরি হয় তার নাম কি? এটাও ভর্তি পরীক্ষা আসতে পারে। বা ইমপ্লান্টেশন কোন অবস্থায় ঘটে এটাও প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে আমরা জানি ব্লাস্টোসিস্ট অবস্থায় ইমপ্লান্টেশন ঘটে, ব্লাস্টোসিস্ট অবস্থায় ইমপ্লান্টেশন ঘটে। তাহলে আমরা এখান থেকে প্রশ্ন কি কি পড়লাম? কোথায় সংঘটিত হয়? এন্ডোমেট্রিয়ামের মধ্যে। কত থেকে কততম দিনে? 6 থেকে 9তম দিনে। খেয়াল করে দেখো, এই যে এটা 6 থেকে 9তম দিনে, এটা ঘটবে 6 থেকে 9তম দিনে। কোথায় সংঘটিত হইতেছে? এন্ডোমেট্রিয়ামের মধ্যে। এবং এটা তোমার কোন অবস্থায়? ব্লাস্টোসিস্ট দশায়। আমরা জানি
আমাদের যখন নিষেক ঘটে, নিষেক ঘটার সময় প্রথম যে কোষ তৈরি হয়, এই কোষের নাম কি ভাইয়া? এই কোষের নাম হলো, আমরা জানি যে নিষেকের ফলে প্রথম যে কোষ তৈরি হবে তার নাম হলো জাইগোট। এই জাইগোট কোষ বিভাজনের মাধ্যমে প্রথমে যে কোষ তৈরি করবে বা পরবর্তী যে 8টি কোষের যে একটা অবস্থান সৃষ্টি করে তার নাম হলো, আমরা জানি, মরুলা। এই মরুলা থেকে সম্ভেদ ঘটে অর্থাৎ ক্লিভেজ ঘটে পরবর্তীতে যে অংশ তৈরি করে তার নাম হলো ব্লাস্টুলা। ঠিক আছে, মরুলার পরে যে কোষ হবে তার নাম হলো ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা থেকে 3টি আমরা জানি প্রধান ভ্রূণীয় স্তর বা কোষ স্তর তৈরি হবে। এই 3টি ভ্রূণীয় স্তরকে আমরা বলি অ্যাক্টোডাম, মেসোডাম এবং অ্যান্ডোডাম। এই 3টি ভ্রূণীয় স্তর তৈরি হবে। আচ্ছা, এই 3টি ভ্রূণীয় স্তর থেকে আমরা জানি আমাদের দেহের সকল অঙ্গাণু তৈরি হবে। এই অঙ্গাণু তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি অর্গানোজেনেসিস। আমরা বলি অর্গানোজেনেসিস। ঠিক আছে, আর তার আগে আমি কি বলে নিলাম যে এই ব্লাস্টুলা থেকে অর্গানোজেনেসিস হওয়ার আগে যে 3টি ভ্রূণীয় স্তর তৈরি হলো এটাকে আমরা বলি গ্যাস্ট্রুলেশন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারতেছি যে প্রথমে জাইগোট থেকে কোষগুলো 8টি কোষ দশার মতো পরিণত হয়, এটাকে আমরা বলি মরুলা। এই মরুলা থেকে আমাদের যে কোষ তৈরি হবে তার নাম হচ্ছে ব্লাস্টুলা, আর ব্লাস্টুলা থেকে যে 3টি কোষীয় স্তর তৈরি হবে তার নাম হচ্ছে গ্যাস্ট্রুলেশন বা গ্যাস্ট্রুলা, এবং তার মাধ্যমে যে কোষ তৈরি হবে তাকে আমরা বলি হচ্ছে অর্গানোজেনেসিস। আচ্ছা ঠিক আছে, জুম করে দেখাই। আচ্ছা, তোমরা মনে হয় অনেকে বুঝতে পারতেছো না, একটু জুম করা দরকার আছে। আসলে তুমি যদি জুম করা হয় তাহলে আবার প্রবলেম হলো তোমাকে এই প্রশ্ন অংশ দেখানো হবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি অনেকে যারা দেখতে পারো না ভাইয়া তাদেরকে আমি আরেকবার বলি যে কি কি বলা হলো। সেটা হচ্ছে আমরা বলতেছিলাম যে হচ্ছে ইমপ্লান্টেশন নিয়ে কথা বলতেছিলাম, যে আমরা ইমপ্লান্টেশন কোন দশায় ঘটে বা এগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয়। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের নিষেকের ফলে যে কোষ তৈরি হয় তার নাম কি? নিষেকের ফলে যে প্রথম কোষ তৈরি হয় তার নাম হলো জাইগোট। এইটার নাম হলো জাইগোট। ঠিক আছে, জাইগোট থেকে যে কোষ তৈরি হবে অর্থাৎ কোষ বিভাজনের মাধ্যমে যে 8টি কোষের দশা, কয়টি কোষের দশা? 8টি কোষ, অর্থাৎ জাইগোট থেকে যে 8টা কোষের একটা দশা তৈরি হয় এই দশার নাম হলো মরুলা। এই মরুলা থেকে ক্লিভেজ বা সম্ভেদ হয়ে ভাগ হয়ে যে কোষ তৈরি করবে তার নাম হলো ব্লাস্টুলা। আর এই ব্লাস্টুলা থেকে 3টি ভ্রূণীয় বা কোষীয় স্তর তৈরি করে তার নাম কি? তার নাম হলো তোমার গ্যাস্ট্রুলেশন। ঠিক আছে, গ্যাস্ট্রুলেশন। আচ্ছা, গ্যাস্ট্রুলেশন হবে। আর এই গ্যাস্ট্রুলেশন থেকে তোমার যে বিভিন্ন অঙ্গাণু তৈরি হয় তাকে আমরা বলবো হচ্ছে অর্গানোজেনেসিস। তাহলে এই হচ্ছে তোমার সবগুলো প্রক্রিয়ার নাম, যেখান থেকে আমরা একটু পরে পড়ব যে ব্যক্তিজনিক পরিস্ফুটনে কি কি ব্যবহৃত হয়। তাহলে আমরা দেখলাম কি কি আছে সেখানে: জাইগোট, মরুলা, ব্লাস্টুলা, তারপর হচ্ছে গ্যাস্ট্রুলেশন, মানে 3টি ভ্রূণীয় স্তর তৈরি হবে, এবং হচ্ছে অর্গানোজেনেসিস, এই প্রক্রিয়া। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখান থেকে পড়া শেষ। আর আমরা একটা জিনিস মনে রাখবো, ইমপ্লান্টেশন ঘটনা ঘটে কোথা থেকে? 6 থেকে 9তম দিনে, এবং কোথায় ঘটে, এবং এটা জাইগোটের ব্লাস্টোসিস্টে ঘটে। ঠিক আছে, ওকে। এবার আসো পরবর্তীতে নেক্সট টপিকে যাব আমরা। অমরা থেকে যেটা ভর্তি পরীক্ষার প্রশ্ন আসতে পারে, অমরার কাজ খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখো। এই যে অমরার কাজ, এই অমরার কাজগুলো তুমি যদি মনে রাখতে চাও তাহলে আমি তোমাকে কিছু নর্মাল কথাবার্তা বলবো, সেটা মনে রাখলে তুমি পারবা। দেখো, অমরাতে আসলে কিভাবে বাচ্চা থাকে, অমরার মধ্যে বাচ্চা থাকে এইভাবে, খেয়াল করে দেখো। অমরার কাজ হচ্ছে, অমরা কিন্তু একটা স্বাভাবিক মায়ের দেহে থাকে না, কিন্তু যখন সে গর্ভধারণ করে তখন কিন্তু এই অমরা তার দেহে আসে। তাহলে অমরার কাজ হচ্ছে এই বাচ্চাটাকে ঘিরে অবস্থান করা, অর্থাৎ বাচ্চাটাকে একটা জায়গা দেয়া। তুমি আমার কথা তুমি এটা যদি মনে রাখতে পারো এই কথাগুলো, তাহলে তুমি এই কাজগুলো আর করতে হবে না। খেয়াল করে দেখো, তাহলে অমরার কাজ হচ্ছে বাচ্চাটাকে জায়গা দেয়া। এই জন্য বাচ্চাটাকে জায়গা দেওয়ার জন্য যেটা তৈরি হবে তার নাম হলো কি? অমরা। ধরো এটা একটা অমরা, আমি তো সুন্দর আঁকতেছি, ছবি তুমি দেখতেছো, এটার নাম হচ্ছে অমরা। তাহলে অমরা থেকে কাজ কি হবে? অমরার কাজ হচ্ছে, প্রথম কাজ বাচ্চাকে কি করা? জায়গা দেয়া। দ্বিতীয় কাজ,
বাচ্চার যা যা মায়ের যা যা খাচ্ছে সেই অংশ থেকে পুষ্টি আসা, অর্থাৎ দ্বিতীয় কাজ হচ্ছে মায়ের দেহ থেকে কি আসবে, পুষ্টি বা যেসব খাবার খাচ্ছে সেগুলো কি এখানে প্রবেশ করবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো যে এটা হচ্ছে দ্বিতীয় কাজ। এবার ধরো পুষ্টি আসলো, কিন্তু তোমার হচ্ছে মা যে তোমার হচ্ছে মা যে ওষুধ খাচ্ছে সেই ওষুধগুলো এখানে আসবে। আচ্ছা, মায়ের যদি তুমি কোনো কারণে ভ্যাকসিন দাও তাহলে ভ্যাকসিনটা এখানে আসবে। তাহলে তুমি খেয়াল করে দেখো, তুমি যদি মা যা খাচ্ছে সেটা আসতেছে, মাকে যে ওষুধ তুমি দিতেছো সেই ওষুধ আসতেছে, মাকে যে তুমি ভ্যাকসিন দিতেছো সেই ভ্যাকসিন এখানে আসতেছে। তাহলে আমরা দেখতেছি এই তিনটা অংশ আছে। তাহলে পুষ্টি সরবরাহ করা, ওষুধ আর হচ্ছে তোমার ভ্যাকসিন, যেগুলো মা গ্রহণ করবে সেগুলো গ্রহণ করবে। আবার বাচ্চার বাঁচার জন্য তোমার কি দরকার, বাচ্চা বাঁচার জন্য তোমার হচ্ছে অক্সিজেন দরকার না, গ্যাসীয় বিনিময় ঘটানো দরকার। তাহলে সেটাও অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সেটাও কিসের মাধ্যমে আসবে, বা গ্যাসীয় বিনিময় ঘটবে কিসের মাধ্যমে, এই অমরার মাধ্যমে। তাহলে আমরা বুঝলাম যে অমরার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে বাচ্চাকে জায়গা প্রদান করা। দ্বিতীয় কাজ হচ্ছে মায়ের থেকে যে সকল পদার্থ বা বস্তু আসবে সেগুলোকে গ্রহণ করা। কিরকম দেখো, মায়ের দেহ থেকে মা তো যে খাবার গ্রহণ করে সেই খাবার বাচ্চার প্রয়োজন, পুষ্টি আসবে। মা যদি কোনো ওষুধ সেবন করে সেটা মায়ের বাচ্চার দেহে আসবে। মা যদি কোনো ভ্যাকসিন গ্রহণ করে সেটা কিন্তু বাচ্চার দেহে আসবে। এবং মা যদি কোনো তোমার যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে সেটা বাচ্চার দেহে আসবে। তাহলে বাচ্চার দেহে যদি এখন এত কিছু ভালো জিনিস আসতেছে, খারাপ জিনিস আসবে না? এখন মায়ের যদি কোনো রোগ হয়, মায়ের যদি কোনো রোগ হয় তাহলে সেক্ষেত্রে মায়ের এই রোগটাও কিন্তু বাচ্চার দেহে চলে আসবে। তাহলে এত ভালো ভালো খারাপ জিনিস কোথায়, বাচ্চার দেহে আসবে। কারণ বাচ্চার দেহ থেকে মায়ের দেহে কি কিছু যাবে না? যাবে। কি কি যাবে? বাচ্চার দেহ থেকে মায়ের দেহে যাবে হচ্ছে তোমার রেচন পদার্থ। আমরা এর আগের দিন পড়ছিলাম রেচন। তাহলে বাচ্চার দেহ থেকে মায়ের দেহে, অর্থাৎ বাচ্চা যদি মূত্র ত্যাগ করে সেই মূত্র বাচ্চার দেহ থেকে কোথায় চলে যাবে, মায়ের দেহে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে মায়ের দেহ থেকে অনেক প্রথম কাজ, অমরার প্রথম কাজ হচ্ছে বাচ্চাকে জায়গা প্রদান করা, যেটাকে আমরা বলতেছি সংস্থাপন। দ্বিতীয় কাজ হচ্ছে বাচ্চা, মা যে পুষ্টি গ্রহণ করবে সেই পুষ্টি চলে আসবে, মা যে ওষুধ খাবে সেই ওষুধ চলে আসবে, মা যে ভ্যাকসিন নেবে সেই ভ্যাকসিন চলে আসবে, মা যে অক্সিজেন শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে সেই অক্সিজেন গুলো তোমার হচ্ছে বিনিময় ঘটবে। তাহলে একই সাথে মায়ের যদি কোনো রোগ হয়, এই রোগও কিন্তু বাচ্চার দেহে চলে যাবে। তাহলে বাচ্চার দেহ থেকে মায়ের দেহে কি আসবে, এর যে রেচন পদার্থ সেই রেচন পদার্থগুলো মায়ের দেহে চলে আসবে। এ বাদেও তোমার অমরা দুইটা কাজ আছে। কি কাজ আছে ভাইয়া? সেটা হচ্ছে সঞ্চয় করা। কি কি পদার্থ সঞ্চয় করে তোমাকে যদি একটু জুম করে দেখাই, ঠিক আছে। আচ্ছা, তোমাকে একটু জুম করে যদি দেখানো হয় তুমি দেখো, এই যে সঞ্চয় করে রাখে, ঠিক আছে। ওকে, কি কি সঞ্চয় করে রাখে ভাইয়া? সঞ্চয় করে রাখে হচ্ছে তোমার এই যে, খেয়াল করে দেখো, স্নেহ পদার্থ লিপিড সঞ্চয় করে রাখে, গ্লাইকোজেন সঞ্চয় করে রাখে, আর লৌহ। একটা জিনিস খেয়াল করে দেখবা, এখানে কিন্তু তোমার তোমার কোনো রকমেরই প্রোটিন সঞ্চয় করে রাখে না। তাহলে ভর্তি পরীক্ষার প্রশ্ন যদি আসে যে নিম্নের কোনটি হচ্ছে অমরা সঞ্চয় করে রাখে না বা কোন খাদ্য উপাদান, তাহলে আমাদের দেখবো যে যদি সেখানে তোমরা আমরা বুঝতে পারতেছি যে এরা সঞ্চয় করে রাখে গ্লুকোজ, গ্লুকোজ সঞ্চয় করে রাখে, প্লাস তোমার সঞ্চয় করে রাখে হচ্ছে এরা গ্লুকোজ যে সঞ্চয় রূপ তার নাম আমরা জানি গ্লাইকোজেন। আর আমরা জানি হচ্ছে এখানে স্নেহ পদার্থ যেটাকে আমরা বলি লিপিড, স্নেহ সঞ্চয় করে রাখে। কিন্তু এখানে কোনো প্রোটিন সঞ্চয় করে রাখে না। এর সাথে এটা লৌহ জাতীয় পদার্থ সঞ্চয় করে রাখে, লৌহ। তাহলে আমরা বললাম আয়রন, গ্লুকোজ এবং হচ্ছে লিপিড, এই তিনটা হচ্ছে সঞ্চয় করে রাখে। কে সঞ্চয় করে রাখবে? আমরা দেখতেছি অমরা সঞ্চয় করে রাখবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসো হরমোন ক্ষরণের ব্যাপারটা। এটা তুমি দেখবা যে 4 ধরনের হরমোন এরা ক্ষরণ করে: ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন এবং হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন হরমোন। এই 4টা হরমোন একটু দেখতে হবে যে কোন কোন হরমোন, এগুলো পড়তে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে এই কথাগুলো মনে রাখলেই হবে, ঠিক আছে। এবার আসো ভ্রূণ আবরণী। ভ্রূণ আবরণী আমরা জানি কয় ধরনের হতে পারে ভাইয়া? 4 ধরনের হতে পারে। এটা আমরা এখান থেকে পড়বো না, এটা আমরা ক্লাস নোটে কম্পেনিয়ন বুকের মধ্যে থেকে পড়বো। দেখো এখান থেকে পড়বো। এটা যদি আমি একটু জুম করি, আচ্ছা, এটা একটু কমাতে হবে,
ঠিক আছে? তুমি দেখো এটা যদি ভ্রূণ আবরণী থেকে বলো, 4টি ভ্রূণীয় আবরণী হইতে পারে। আচ্ছা, আমরা জানি যে এই 4টা ভ্রূণাবরণী তুমি চাইলে এটা কম্পিনিয়ন বুকের মধ্যে আছে, তো তুমি এখান থেকে পড়ে নিতে পারবা, বাট আমি তোমাকে একবার একটু বলে দিই কিভাবে পড়বা। তুমি দেখো এই যে ভ্রূণাবরণী কয়টা আছে ভাইয়া বললাম 4টা। তুমি চাইলে একটা কথা মনে রাখতে পারো, কুসুম কোরিয়া রাম আনলো। কুসুম কোরিয়া রাম আনলো, খেয়াল করে দেখো, কুসুমে প্রথমে হবে কুসুম থলি, কোরিয়াতে হবে কোরিয়ন, আমে হবে অ্যামনিয়ন, আনলোতে কি হবে অ্যালান্টয়েস। তাহলে আমরা বুঝলাম কুসুম কোরিয়া রাম আনলো দিয়ে আমরা মনে রাখতে পারি কুসুমে কুসুম থলি, কোরিয়ানে কোরিয়ন, এবং হচ্ছে আমি অ্যামনিয়ন এবং অ্যালান্টয়েস। আমাদের দ্বিতীয় কাজ যেটা, এটার উৎপত্তি কোন জায়গা থেকে দেখবা, হয় এটা অ্যাক্টোডার্ম থেকে উৎপন্ন হবে, না হয় এটা অ্যান্ডোডার্ম থেকে উৎপন্ন হবে। যদি অ্যাক্টোডার্ম থেকে যেটা উৎপন্ন হয় সে তাদের নাম মনে রাখবা অ্যামনিয়ন এবং কোরিয়ন, এবং দুজনের নামের শেষে ওন থাকবে। যদি অ্যাক্টোডার্ম থেকে যারা উৎপন্ন হয় তারা কিন্তু দুজনের নামের শেষে ওন আছে, ও ন ওন, ঠিক আছে? দুজনের নামের শেষে কি থাকবে, ওন থাকবে, এটা একটা বিষয়। আর অ্যানোডার্ম থেকে যারা আছে তারা হচ্ছে অ্যালান্টয়েস আর হচ্ছে কুসুমথলি, শেষ। এবার কাজের ক্ষেত্রে দেখবা কুসুমথলি হচ্ছে জাস্ট স্টেম কোষ হিসেবে কাজ করে। অর্থাৎ তোমরা যদি হাইডা পড়ে থাকো, হাইডার মধ্যে তুমি খেয়াল করে দেখছো যেখানে ইন্টারস্টিশিয়াল কোষ নামে একটা কোষ আছে, যেটা অন্যান্য কোষে পরিণত হয়। ওই ওই কোষগুলোকে আমরা বলি স্টেম কোষ, যেটা যে কোষ থেকে অন্যান্য কোষে রূপান্তরিত হয় সেটাকে আমরা স্টেম কোষ বলি। দেখো কুসুমকলি থেকে স্টেম কোষ তৈরি হয়, যে স্টেম কোষের কাজ হচ্ছে রক্তকণিকা এবং লিম্ফ বা তৈরি করে, লিম্ফ তৈরি করে এবং হচ্ছে রক্তকণিকা তৈরি করে। তাহলে আমরা বুঝলাম কুসুমথলির কাজ হচ্ছে স্টেম কোষ হিসেবে কাজ করবে। নাম্বার 2, অ্যামনিয়ন। অ্যামনিয়নের কাজ হচ্ছে যে অ্যামনিয়ন এক ধরনের তরল পদার্থ, এই তরল পদার্থগুলোকে কাজ হচ্ছে যে চাপ এবং ঝাঁকুনির হাত থেকে রক্ষা করে। অ্যালান্টয়েস এবং কোরিয়নের কাজ হলো যত ধরনের তোমার তন্ত্র আছে, যেমন রেচন, তারপরে তোমার শ্বসন গঠন, রেচন শ্বসন এবং গঠন তৈরি করবে কে, অ্যালান্টয়েস, ঠিক আছে? তাহলে এটা আমরা পারবো। 4টি ভ্রূণ স্তর থেকে কি কি পড়তে হবে আমরা বুঝতে পারছি। প্রথমে তাদের নামগুলো, কুসুম কোরিয়া নাম আনলো। দ্বিতীয়ত তারা কোন জায়গা থেকে উৎপত্তি হয়, অ্যাক্টোডাম এবং মেসোডাম। মেসোডাম তুমি দেখবা দুই জায়গার মধ্যেই আছে, অ্যাক্টোডাম প্লাস মেসোডাম, অ্যানোডাম প্লাস মেসোডাম। তাহলে আমরা মনে রাখবো যেখানে অ্যাক্টোডাম আছে সেগুলোর নামের শেষে ওন আছে, অ্যামনিয়ন কোরিয়ন এগুলো ওন আছে, আর বাকিগুলোর নামের শেষে কোনো ওন নাই। এই কথাটা মনে রাখতে হবে, ঠিক আছে? এবার কাজের ক্ষেত্রে তুমি ওই যে একবার পড়লা স্টেম কোষ হিসেবে কাজ করবে, এটা কাজ রক্তকণিকা লিম্ফ হিসেবে কাজ করে, এবং তুমি হচ্ছে যে অ্যামনিয়নের কাজ শুষ্কতার চাপ থেকে ঝাঁকুনি থেকে রক্ষা করে, ঠিক আছে? ওকে, পরবর্তী টপিকে যাই আমরা। এরপরে যেটা আছে 3টি ভ্রূণীয় স্তরে পরিণতি, এটা তোমার ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। 3টি ভ্রূণীয় স্তরে পরিণতি খুবই গুরুত্বপূর্ণ। এটা আমরা এক বই থেকে পড়বো না, আমরা যাতে আমাদের ধরো আজমল থেকে পড়লাম, আবার আমাদের আলিম থেকে যে যে তোমার হচ্ছে পরিণতি গুলো আছে সেগুলো পড়তে গিয়ে আমাদের অনেক কষ্ট হতে পারে। এই জন্য আমরা 3টি ভ্রূণীয় স্তরে পরিণতি সম্পর্কে পড়বো। কোন জায়গা থেকে পড়বো, ম্যাজিক বক্স থেকে। খেয়াল করে দেখো ম্যাজিক বক্স। বলতে হবে ভাই এখানে বক্স কোথায় আছে, এখানে বক্স নাই, এটাই হচ্ছে ম্যাজিক। তো ম্যাজিক বক্স থেকে তুমি যদি পড়ো তাহলে তোমার 2টা বইয়ের পড়াই হয়ে যাবে। তার আগে তোমাকে আমি একটু বলে নেই যে এটা ভর্তি পরীক্ষার জন্য এই 3টি ভ্রূণীয় স্তরের পরিণতি কতটুকু গুরুত্বপূর্ণ। প্রথমে আসি যে এটা তুমি যদি বিগত বছরের প্রশ্নগুলো দেখো তাহলে তুমি দেখবা যে বিগত বছরের প্রশ্নের এইখান থেকে মানে অর্থাৎ আমাদের এই অধ্যায় থেকে এই পর্যন্ত মোট প্রশ্ন এসেছে প্রায় 24টার মতো। এই 24টার মধ্যে শুধুমাত্র এই 3টি ভ্রূণীয় স্তরীয় পরিণতি থেকে প্রশ্ন আসছে কয়টার মতো, 8টার মতো। তার মানে তুমি যদি কাটাকাটি করো দেখবা 1/3 কোশ্চেনই কিন্তু এই অধ্যায়ের প্রশ্ন হয় কোন জায়গা থেকে, 3টি ভ্রূণীয় স্তরের পরিণতি থেকে। তার মানে ধরো প্রতি 3 বছরে একটা করে প্রশ্ন আসার কথা এই জায়গা থেকে, তাই না? ব্যাপারটা তাই যে প্রতি 3 বছরের মধ্যে একবার এখানে প্রশ্ন আসার কথা। দেখো গত বছর এবং আগের বছর এবং তার আগের বছর, গত 3 বছরের মধ্যে এই জায়গা থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসেনি। তার আগে অনেকবার আসছে কিন্তু গত 3 বছরের মধ্যে প্রশ্ন আসেনি। তার মানে এই বছর তুমি যদি একটু ভালোভাবে চিন্তা করে দেখো তাহলে এই বছর এই জায়গা থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি। তার মানে 3টি ভ্রূণীয় স্তরের পরিণতি তুমি যদি এই অধ্যায়টা কোনো জায়গায় না পারো তাহলে এই পার্টটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। এটা হচ্ছে মেন কথা, প্রথম কথা। এবার আসো যে এই যে 3টা ভ্রূণীয় স্তরের পরিণতির কথা বললাম কিভাবে মনে রাখা যায়, এর জন্য তুমি যদি তোমাকে যদি কোনো ছন্দ দেওয়া হয় তাহলে তুমি দেখবা যে তুমি ছন্দই মনে আছে, তোমার এইগুলো আর কিছু মনে নেই।
আমরা ছন্দ না, আমরা টেকনিক অবলম্বন করবো। কিরকম ভাই দেখো, যেহেতু তিনটা স্তর, তিনটা ভূমি স্তর, আমরা মনে রাখবো যে কোনো দুইটা, আরেকটা আমাদের মনে রাখার দরকার নেই, তাই না? আমরা এই টেকনিক অবলম্বন করি সবসময়। খেয়াল করে দেখো কোন কোন স্তর মনে রাখবো। অ্যাক্টোডামের ক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখবো। খেয়াল করে দেখো, অ্যাক্টোডাম আমরা মনে রাখবো যে আমরা বাহির থেকে একটা মানুষের যা যা দেখতে পাই তাই হলো অ্যাক্টোডাম। তাহলে আমরা বুঝলাম যে আমরা বাহির থেকে একটা মানুষের যা যা দেখতে পাবো সেটাকে আমরা বলবো অ্যাক্টোডাম। বাইরে থেকে আমরা একটা মানুষের কি কি দেখি দেখো, ত্বক, নখ, চুল, ঠোঁট, জিহ্বা, তাই না, মুখবিবর, বাকিটুকু বললাম না? তাহলে তুমি দেখে নিলা, তুমি দেখলা যে তাহলে আমরা বাহির থেকে একটা মানুষের যা যা দেখতে পারবো সব কি হবে, অ্যাক্টোডাম। বাহির থেকে যা দেখবো সব কি হবে, অ্যাক্টোডাম। এটা প্রথম পয়েন্টটা দেখো ক্লিয়ার। দ্বিতীয় পয়েন্টটার ক্ষেত্রে আমরা এইভাবে মনে রাখবো। খেয়াল করে দেখো, আমরা বাহির থেকে যে সকল কোচিং দেখি, বাহির থেকে তুমি যে সকল কোচিং দেখবা সেই সকল কোচিং ও কি হবে, অ্যাক্টোডাম। তাহলে তুমি মেডিকেল একমাত্র ভিতর থেকে দেখো, বাকি সব কোচিং বাইরে থেকে দেখো। কি কি দেখো, রেটিনা, কর্নিয়া, আপকামিং কোচিং লেন্স আসলে তুমি দেখবা। তাহলে কি কি আমরা বাহির থেকে কোচিং দেখি দেখো, রেটিনা, কর্নিয়া এবং লেন্স, এই সকল কোচিং কি হবে তাহলে, অ্যাক্টোডাম। তাহলে এটা আমরা কিসের মাধ্যমে দেখি, খেয়াল করে দেখো, চোখের মাধ্যমে দেখি। তাহলে চোখও কি হবে, অ্যাক্টোডাম। তাহলে আমাদের দুইটা পয়েন্ট শেষ, আমরা বাকি পয়েন্টগুলো একটু পরে পড়তেছি। তাহলে আমরা খেয়াল করে দেখো, আমি এখান থেকে দুইটা কথা বললাম। নাম্বার এক, আমরা বাহির থেকে একটা মানুষের যা যা দেখি সব হবে অ্যাক্টোডাম। কি কি আমরা বাইরে থেকে দেখি, নখ, চুল, ঠোঁট, জিহ্বা। নাম্বার দুই, আমরা বাহির থেকে যে সকল কোচিং দেখি সে সকল কোচিং ও কি হবে, অ্যাক্টোডাম। কি কোচিং দেখি, রেটিনা, কর্নিয়া, লেন্স, এই সকল কোচিং। তাহলে এই সকল কোচিং আমরা কি দিয়ে দেখি, চোখ দিয়ে দেখি। তাহলে এই চোখও কি হবে, অ্যাক্টোডাম হবে। তাহলে আমার দুইটা পয়েন্ট শেষ। এবার আসো অ্যান্ডোডার্মে চলে যাব। অ্যান্ডোডার্মের ক্ষেত্রে আমরা মনে রাখবো, যদি আমরা কোনো গ্রন্থি পাই, গ্রন্থি, গ্রন্থি মানেই অ্যান্ডোডার্ম। তাহলে আমাদের এই কথাটা মাথার মধ্যে থাকতে হবে যে গ্রন্থি মানেই অ্যান্ডোডার্ম। তাহলে গ্রন্থি, তুমি যদি কোনো ভর্তি পরীক্ষায় যদি কোনো গ্রন্থি অপশন পাও, তুমি অ্যান্সার কি দিবা, অ্যান্ডোডার্ম। এবার কথা আছে ভাই, অ্যান্ডোডার্ম যদি গ্রন্থি হয় তাহলে তুমি দেখো, তবে তার ব্যতিক্রম আছে। কি কি ব্যতিক্রম দেখো, মেসোডার্মের মধ্যে একটা ব্যাদ্যব গ্রন্থি ঘুমায় আছে দেখো, এই যে লসিকা গ্রন্থি, এটা একটা ব্যাদ্যব গ্রন্থি। তাহলে ভর্তি পরীক্ষা যদি প্রশ্ন আসে ব্যাদ্যব গ্রন্থি কোথায় পাওয়া যায়, আমরা কি অ্যান্সার করবো, মেসোডার্ম। তার নাম কি, লসিকা গ্রন্থি। আরো কিছু গ্রন্থি আছে যেগুলো অ্যাক্টোডার্মির মধ্যে ঘুমায় আছে, যারা হয়তোবা এখন ঘুমায় আছে, বা পরীক্ষার হলে এরাই তোমাকে কাল সাপ হয়ে ছবল দেবে। তাহলে এরা আসলে তোমাদের জীবনে কি, আমি বলি দেখো, এরা আসলে তোমাদের জীবনে ঘুমন্ত, ঘুমন্ত সাপ। এরা আসলে তোমাদের জীবনে কি তাহলে, ঘুমন্ত সাপ। তুমি খেয়াল করে দেখো, ঘুমন্ত সাপে কি হবে, ঘতে ঘর্মগ্রন্থি, এই যে আছে ঘর্মগ্রন্থি। তারপরে হচ্ছে ততে তৈলগ্রন্থি, এই যে তৈলগ্রন্থি। তারপরে সাপের সাথে কি হবে, সাথে হচ্ছে তোমার স্তন গ্রন্থি, এই যে স্তন গ্রন্থি আছে। এবং পথে কি হবে, দুইটা হবে দেখো, পিটুইটারি গ্রন্থি আর পথে পিনিয়াল গ্রন্থি। তাহলে আমরা বুঝতে পারতেছি যে গ্রন্থির ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার। কিরকম, তাহলে আমরা বললাম গ্রন্থি মানেই আমি মনে করব অ্যান্ডোডার্ম। গ্রন্থি মানে আমি কি বুঝবো, অ্যান্ডোডার্ম। তবে ব্যতিক্রম একটা ব্যাদ্য গ্রন্থি আছে, নাম আছে লুসিকা। কোথায় পাবো আমরা, মেসোডার্ম। বাকি গ্রন্থিগুলো এখন ঘুমায় আছে, কোথায় আছে, ঘুমায় অ্যাক্টোডার্মের মধ্যে। কিন্তু পরীক্ষা হলে এরাই তোমাকে সাপ হিসেবে কি করবে, কামড় দিতে পারে। তাহলে এদেরকে আমরা বলবো ঘুমন্ত সাপ। এটাতে আমরা মনে রাখতে পারবো। দেখো যে ঘতে কি হবে, ঘর্মগ্রন্থি, ততে কি হবে, তৈলগ্রন্থি, শতে হবে স্তন গ্রন্থি, পথে পিটুইটারি ও পিনিয়াল গ্রন্থি। তাহলে আমাদের গ্রন্থি ব্যাপারটা শেষ। এবার খেয়াল করে দেখো, যেখানে তুমি নালী পাবা, কোনো যদি নালী পাও, না একটা নালী যদি পাও, তাহলে তুমি অবশ্যই ভাববা এটা কি হবে, অ্যান্ডোডাম। কি কি নালী আছে দেখো তো ভাইয়া, গলবিল একটা নালী, অন্ন নালী, পাকস্থলী একটা নালী, তারপরে তোমার হচ্ছে রেচন নালী, মূত্র নালী। তাহলে যদি কোনো নালী তুমি ভর্তি পরীক্ষায় গিয়ে পাও, তাহলে সেক্ষেত্রে তুমি কি ভাববা, এটা কি হবে, এটা একটা অবশ্যই অ্যান্ডোডার্মের অংশ। তাহলে আমরা বুঝলাম গ্রন্থি প্লাস নালী থাকলে আমরা কি মনে করব, অ্যান্ডোডার্মের অংশ। তবে কথা হলো, তাহলে দুইটা জিনিস আমাদের ক্লিয়ার। এবার দেখো, তন্ত্র মানেই মেসোডার্ম। তার মানে তুমি যদি ভর্তি পরীক্ষায় গিয়ে কোনো তন্ত্র অপশনে পাও, সেটা তুমি কি মনে রাখবা, মেসোডার্ম। কি কি তন্ত্র আছে দেখো, কঙ্কাল তন্ত্র, রক্ত সম্পাদন, লসিকা, জেসন তন্ত্র, সব তন্ত্রই কিন্তু তোমার কোথায় হবে, যে মেসোডার্ম। তবে ব্যতিক্রম তো অবশ্যই আছে। ব্যতিক্রম কোথায় আমি আছে বলো, তুমি যদি দেখো যে একটা অ্যাক্টোডার্মের মধ্যে লাস্ট পয়েন্টের মধ্যে দেখো একটা তন্ত্র ঝুঁকে আছে, এটাকে তুমি 5 স্টার দিয়ে রাখো। তাহলে ভর্তি পরীক্ষা যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় 5 স্টার তন্ত্র কোথায় পাওয়া যায়, তুমি অ্যান্সার করবা অ্যাক্টোডার্মে।
কেন এটাকে 5 স্টার দিছি, কারণ এটা থেকে অলরেডি ভর্তি পরীক্ষায় 3বার প্রশ্ন আসছে যে স্নায়ুতন্ত্র কোন ভ্রূণীয় স্তর থেকে পরিণত হয় বা এক্টোডার্ম থেকে উৎপন্ন হয় কোন তন্ত্রটি, বা এই ধরনের প্রশ্ন যদি আসে তাহলে আমরা বুঝবো স্নায়ুতন্ত্র। তাহলে আমরা দুইটা কথা মনে রাখলাম, একটা হচ্ছে এক্টোডার্ম তন্ত্র মানেই হচ্ছে আমরা বুঝবো মেসোডার্ম, এর মধ্যে একটা 5 স্টার তন্ত্র আছে যাকে আমরা বলি স্নায়ুতন্ত্র, সে অবস্থান করতেছে এক্টোডার্মে। বাকি দুটো তন্ত্র দেখো পারলে আমাদের আজকে পড়া শেষ, মানে আমরা আজকে পাস করে যাব, সেটা তুমি চাইলে পাস দিয়েই মনে রাখতে পারো। পতে কি হবে, পতে তোমার হচ্ছে প্রজনন তন্ত্র, শতে শ্বসন তন্ত্র। তাহলে প্রজনন এবং শ্বসন তন্ত্র এটা কি থেকে তৈরি হবে, প্রজনন এবং শ্বসন তন্ত্র হবে হচ্ছে অ্যান্ডোডার্ম থেকে। তাহলে এটা আমাদের মধ্য দিয়ে আমাদের কিন্তু ভ্রূণীয় স্তরে পরিণতি পড়া শেষ। আমার কথা মনে হচ্ছে কি অনেক কঠিন মনে হচ্ছে? আমি আরেকবার রিভিশন দিই। অনেকে অনেক কথা মাথার উপর দিয়ে গেছে, কারো কারো নাকের উপর দিয়ে গেছে, আমি আরেকবার রিভিশন দেবো, খেয়াল করে দেখো। এবার আমার মনে হয় তোমরা পারবা। তাহলে আমি বলছি কয়েকটা কথা, এবার মনোযোগ দাও একবারে। তাহলে আমরা বললাম আমরা বাহির থেকে একটা মানুষের যা যা দেখবো সেটা কি, এক্টোডার্ম। বাহির থেকে আমরা যে সকল কোচিং দেখবো সেটা কি, এক্টোডার্ম। এবার আসবো আমরা নিচের দিকে, যদি আমরা কোনো গ্রন্থি পাই তাকে আমরা কি ভাববো, অ্যান্ডোডার্ম। যদি আমরা কোনো নালী পাই সেটাকে আমরা কি ভাববো, অ্যান্ডোডার্ম। এবার বলছি গ্রন্থি মানেই হচ্ছে অ্যান্ডোডার্ম, কিন্তু ব্যতিক্রম ধর্মী একটা বেয়াদ্দব গ্রন্থি আছে লসিকা গ্রন্থি, কোথায় পাবো, মেসোডার্ম। বাকি গ্রন্থিগুলো কোথায় ঘুমায় আছে, ঘুমন্ত সাপ হিসেবে, অ্যাক্টোডার্ম। তাহলে আমাদের কথা শেষ। এবার আসো তন্ত্র মানেই আমরা কি বুঝবো, মেসোডার্ম। তবে এর মধ্যে একটা 5 স্টার তন্ত্র, 5 স্টার তন্ত্রটা কোথায় আছে, অ্যাক্টোডার্মে, কি নাম, স্নায়ুতন্ত্র। বাকি যে তন্ত্র দুইটা আছে, দুইটা পারলে আজকে পাস, মানে প্রজনন এবং শ্বসন তন্ত্র কোথায় আছে, অ্যাক্টোডার্মের মধ্যে। এটা কি কঠিন মনে হলো অনেক? আমার মনে হয় এটা অনেক বেশি কঠিন কিছু নাই। তবে যেটা নিয়ে আমাদের পরীক্ষা হলে কনফিউশন হয় সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখো। আমাদের কি নিয়ে কনফিউশন হয়, দাঁত নিয়ে কনফিউশন হয়, দাঁতের এনামেল আর হচ্ছে ডেন্টিন, এটা নিয়ে কনফিউশন হয়। আমি দেখাচ্ছি, এই যে স্পেশাল দিয়ে আমি বুঝাচ্ছি। দেখো দাঁতের এনামেল এবং হচ্ছে যে তোমার হচ্ছে যে রেটিন, এগুলো নিয়ে তোমাদের প্রবলেম হতে পারে। ত্বকের অ্যাপিডার্মিস আর হচ্ছে ডার্মিস, এনামেল, ডেন্টিন, এগুলো নিয়ে দেখবে আমাদের প্রায়ই কনফিউশন হয়। আমি এই জন্য পাশাপাশি লিখে দিছি যাতে তোমাদের পড়তে কি হয়, অসুবিধা কম হয়। এই যে পাশাপাশি লিখে দিছি। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা কিভাবে মনে রাখবো, এটা তো এমনি মনে রাখতে পারবা, তারপরে যদি ভুলে যাও তাহলে যে আমাদের মেডিকোর কিছু স্পেশাল টেকনিক্স আছে না, আমরা অক্ষর দিয়ে দিয়ে মনে রাখি, এভাবে মনে রাখতে হবে। দেখো ত্বকের অ্যাপিডার্মিস এ দিয়ে শুরু আর অ্যাক্টোডার্ম এ দিয়ে শুরু, আবার দাঁতের এনামেলও এ দিয়ে শুরু, আবার অ্যাক্টোডার্মও এ দিয়ে শুরু। দেখো এই যে পারবা, এমনি পারবা। তার মানে তুমি যে আমাদের মেডিকোর যে টেকনিক আছে অক্ষর দিয়ে মিলানো, এটা দিয়ে তুমি পারতেছো। এবার দেখো কম দিয়ে তুমি চাইলে, কম কম যদি একটু ছোট করে লিখে রাখো, কম কতে হচ্ছে কর্টেক্স, মতে মেসোডার্ম, তাহলে বাকিটা মেডুলা কোথায় হবে, অ্যাক্টোডার্ম। এবার পৌষ্টিক নালী বহিস্তর অন্তঃস্তর, এইভাবে তুমি আমার মনে হয় পারবা। অন্তঃকর্ণ মধ্যকর্ণ যদি পাশাপাশি তুমি দিয়ে এইভাবে চিন্তা করতে থাকো তাহলে তুমি পারবা। ঠিক আছে, তাহলে আমার মনে হয় স্পেশাল দিয়ে আমরা কি করছি, আমরা তোমাদের এই তন্ত্রগুলো, অর্থাৎ আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই বলা যেতে পারে, সেটা কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলছি। তাহলে আমরা বুঝলাম তিনটি ভ্রূণীয় স্তর পরিণতি নিয়ে কারো কোনো প্রবলেম নাই। এবার আসো অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ, সেটা হচ্ছে কোন সপ্তাহে কি কি তৈরি হয়। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কোন সপ্তাহে কি কি তৈরি হয়। ঠিক আছে, এই যে অর্থাৎ আমরা যদি বলি ভ্রূণ ও ফিটাসের বিকাশ, যে টপিকসটা আছে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। এখন আমাকে প্রশ্ন হলো যে ভাইয়া ভ্রূণ ও ফিটাসের বিকাশ থেকে, এই যে আমরা এই জায়গাটা ফাঁকা রাখলাম কি জন্য, আমরা মনে রাখার জন্য। কিভাবে পড়বো, এত বড় একটা জিনিস, এটা কি মনে রাখার দরকার আছে? এত বড় একটা জিনিস কি আমরা মনে রাখতে পারবো? পারবো। কিভাবে পারবো, তোমরা যদি আমার সাথে এখন মনোযোগ দিয়ে ক্লাস করো তাহলে তুমি অবশ্যই পারবা। প্রথমে আমাদের কাজ হচ্ছে দুইটা। প্রথম কাজ হচ্ছে আমাদের কি কি সপ্তাহ আছে এটা আমাদের জানা। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের কোন সপ্তাহে কি তৈরি হয়। তাহলে আমাদের দুইটা কাজ, নাম্বার এক হচ্ছে, প্রথম কাজ হচ্ছে আমাদের কি কি সপ্তাহ আছে যেটা যেটা নিয়ে আমাদের মনে রাখতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে কোন সপ্তাহে কি তৈরি হয়। সেটা কিভাবে মনে রাখবো, খুবই সহজ। এক থেকে তুমি দেখো 1 থেকে 7 সপ্তাহ পর্যন্ত কোনো কিন্তু চেঞ্জ নাই, অর্থাৎ 1 থেকে 7 সপ্তাহ পর্যন্ত কিন্তু একটা না আছে। 7-এর পরে একটা 5-এর গ্যাপ, 7-এর পরে 5 যোগ করলে কত হয়, 12 আমরা জানি।
এরপরে একটা ফোন নম্বর তুমি লিখে রাখো, আমার ফোন নম্বর। তুমি দেখো এটা কিরকম ফোন নম্বর হতে পারে, 84428। এটা তুমি যদি মনে রাখো তাহলে তুমি দেখবা যে বাকিগুলো পারবা। কিরকম ভাই? এটা আসলে আমার ফোন নম্বর না, এটা হলো আসলে আমার এই পরবর্তী যে অংশগুলো আছে সেগুলো নাম মনে রাখা যায়। মানে কি কি মনে রাখবো দেখো, 12 পরে 8 যোগ করলে আমরা জানি কত হয়, 20, 4 যোগ করলে 24, 4 যোগ করলে 28, 2 যোগ করলে হবে 30, আর 8 যোগ করলে হবে 38, ঠিক কিনা ভাইয়া? তার মানে আমরা 84428 যদি মনে রাখি তাহলে আমরা কি কি সপ্তাহ মনে রাখবো, এটা কিন্তু আমরা পারবো। তাহলে আমরা বুঝলাম যে সপ্তাহ মনে রাখবো 1 থেকে 7 সপ্তাহের মধ্যে কোনো গ্যাপ নাই, মানে প্রতি সপ্তাহে কি কি হয় এটা তোমাকে মনে রাখতে হবে। 7-এর পরে 5-এর গ্যাপ কত হবে ভাইয়া? 12। আচ্ছা, 12-র পরে 8 কত গ্যাপ ভাইয়া? একটা ফোন নম্বর মনে রাখছি 84428। এটা আসলে আমার ফোন নম্বর না, এটা হচ্ছে তোমাদের এটা মনে রাখার জন্য কিছু একটা বললাম। 84428 আমাদের ডিজিট মনে থাকে ভালো, এই জন্য বললাম 84428। বারবার উচ্চারণ করো, দেখো তাহলে এইটা কি হবে, 12 পর 8 যোগ করলে 20 হয়, 4 যোগ করলে 24 হয়, 4 যোগ করলে কত হবে? 28 হবে, 2 যোগ করলে 30 হবে, এবং 8 যোগ করলে 38 হবে। তার মানে আমরা বুঝতে পারছি কি কি সপ্তাহে কি কি হয় এটা মনে রাখতে হবে। এবার আসো আমাদের প্রধান কাজ। প্রধান কাজ হচ্ছে কোন সপ্তাহে কি তৈরি হয়, এটা কিভাবে মনে রাখবো ভাইয়া? এটা কিভাবে মনে রাখবো? রাইট, আমাদের খুব সহজে মনে রাখতে পারি, মনোযোগ দাও। আমরা জানি নিষেকের ফলে এই যে তোমার যে ভ্রূণ তৈরি হয়, ভ্রূণ তৈরি হওয়ার জন্য কি নিষেক হওয়া খুব দরকারি না? নিষেক এই ভ্রূণের বিকাশের কোন সপ্তাহে হইলে তোমার ভালো লাগবে, মানে কোন সপ্তাহে হইলে ভালো হয়? এটার একটা ব্যাপার হলো, কেউ কেউ বলবে ভাইয়া দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে নিষেক ঘটবে, এরকম কথা বলবে। কিন্তু তাদের অবগতির জন্য জানাতে চাই যে নিষেক না ঘটলে সপ্তাহ শুরুই হবে না। তার মানে সপ্তাহ গুণা শুরু হয় কোন দিন থেকে? যেদিন নিষেক হবে। অর্থাৎ নিষেক অবশ্যই এবং অবশ্যই প্রথম সপ্তাহে হবে। এবং আমরা জানি নিষেক হলে সেখানে জাইগোট হবে, জাইগোট থেকে মরুলা হবে, মরুলা থেকে ব্লাস্টুলা হবে। তার মানে ব্লাস্টুলা মানে কি? অনেকগুলো কোষ না, কতর মতো কোষটা হবে? 100-র মতো কোষ হবে। কত কোষ হবে? 100 কোষ। তাহলে আমি যদি প্রথম সপ্তাহের কাজগুলো আরেকবার মিলেই বলি, তাহলে বলতে পারি যে প্রথম সপ্তাহে নিষেক হবে। নিষেক হওয়া মানে হচ্ছে সেখানে অবশ্যই ব্লাস্টুলা তৈরি হবে, এবং ব্লাস্টুলা মানে কোষ সংখ্যা বেড়ে যাবে, কত হবে? 100-র মতো বা 100-র বেশি। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে আমাদের কথাবার্তাগুলো, প্রথম হলো নিষেক, ব্লাস্টুলা, এবং হচ্ছে কোষ 100 বেশি হবে কোন সপ্তাহে? প্রথম সপ্তাহে। এখন ধরো তুমি বিয়ে করছো, বিয়ে করার পরে নতুন একটা বাসা নিছো। বাসা নেওয়ার পরে তুমি প্রথম সপ্তাহে তুমি ধরো বিয়ে করলা বা বাসায় অনেক জিনিসপত্র উঠাইলা। দ্বিতীয় সপ্তাহে তোমার কাজ কি হবে? এই জিনিসপত্রগুলো বিভিন্ন তাকে তাকে সাজায় রাখা না? তার মানে আমরা দেখলাম প্রথম সপ্তাহে আমাদের 100-র বেশি কোষ তৈরি হয়ে গেছে। তাহলে আমাদের দ্বিতীয় সপ্তাহে আমাদের কাজ কি হবে? এই কোষগুলো সাজায় রাখা। কোন কোন স্তরে আমরা সাজায় রাখতে পারি আমরা জানি? 3টা ভ্রূণীয় স্তর আছে, অ্যাক্টোডাম, মেসোডাম এবং অ্যান্ডোডাম। দেখো আমাদের দ্বিতীয় সপ্তাহের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টোডাম, মেসোডাম এবং অ্যান্ডোডাম তৈরি হচ্ছে। তাহলে আমরা প্রথম সপ্তাহ বুঝলাম যে সেখানে ব্লাস্টোসিস্ট মানে 100 মতো কোষ তৈরি হবে। দ্বিতীয় সপ্তাহে আমাদের কাজ হবে বাসাটাকে গুছায় রাখা, মানে 3টে স্তরে রাখবো, অ্যাক্টোডাম, মেসোডাম এবং অ্যানোডাম। এদের তৈরি হবে কোন সপ্তাহে? দ্বিতীয় সপ্তাহে। তৃতীয় সপ্তাহের ক্ষেত্রে কি হবে? তোমরা এক কাজ করবে, তোমাদের বাসার গলার এখান থেকে শুরু করে পিঠের এই পর্যন্ত এই জায়গাটার মধ্যে বড় করে লিখে রাখবা তৃতীয় সপ্তাহ। কেন ভাই এই জায়গাটা কেন লিখলাম? কারণ হচ্ছে তোমাদের যে মেরুদণ্ড এবং হচ্ছে মস্তিষ্ক এবং মেরুদণ্ডের মধ্যে থাকে সুষুম্না স্নায়ু, এরা তৈরি হবে তৃতীয় সপ্তাহে। গেল? তাহলে বাসায় তোমরা নিজেরা এটা লিখবা। তাহলে পিঠের মধ্যে লিখে রাখবা তৃতীয় সপ্তাহ। বুকের এখানে লিখে রাখবা হচ্ছে, বুকের বাম পাশে লিখে রাখবা তার নাম। কার নাম? চতুর্থ সপ্তাহের নাম। চতুর্থ সপ্তাহে বুকের বাম পাশে কেন লিখবা? বুকের বাম পাশে এমন কি থাকে? থাকে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডের মধ্যে কে প্রবেশ করে বা কে বের হয়ে যায়? রক্তনালী। তাহলে হৃৎপিণ্ড ও রক্তনালী কোন সপ্তাহে তৈরি হবে? চতুর্থ সপ্তাহে। অলরেডি কিন্তু ভর্তি পরীক্ষা একবার প্রশ্ন আসছে, তাহলে আমি বললাম একটু কষ্ট করে লিখে নিতে হবে। তোমার পিঠের মধ্যে লিখে রাখবা বড় করে তৃতীয় সপ্তাহ তৈরি হয়েছিস তুই। তারপরে বুকের বাম পাশে বড় করে লিখে রাখতে হবে চতুর্থ সপ্তাহ। ঠিক আছে? আচ্ছা, এবার হাতের উপরে লিখে রাখতে হবে বড় করে, এখানে ট্যাটু করবা পঞ্চম সপ্তাহ। কেন? তোমার যে হাত এবং পা মিলে গঠিত হয় লিম্ব, এই লিম্ব বার্ড তৈরি হয়েছে কত সপ্তাহে? পঞ্চম সপ্তাহে। এবার চোখ এবং কানের উপরে বড় করে লিখে রাখবা, এখানে চোখের তোমার আইব্রো নেও না, ঠিক আছে, আইব্রো দিয়ে এখানে লিখে রাখবা ষষ্ঠ সপ্তাহ। মানে চোখ এবং কান এই দুটা তৈরি হয়েছে কোন সপ্তাহে? ষষ্ঠ সপ্তাহে। ঠিক আছে? আর সপ্তম স্নায়ুর নাম আমরা জানি, তোমরা যদি স্নায়ুতন্ত্র পড়ে থাকো তোমরা জানো যে সপ্তম স্নায়ুর নাম কি ভাইয়া?
আমরা জানি সপ্তম স্নায়ুর নাম হচ্ছে ফেসিয়াল স্নায়ু। এই ফেসিয়াল কথাটা আসছে হচ্ছে ফেস থেকে, তাহলে ফেস মানে মুখমণ্ডল, মুখমণ্ডল তৈরি হবে তাহলে কোন সপ্তাহে? সপ্তম সপ্তাহে। আমরা কি বুঝতে পারতেছি না? আচ্ছা, তাহলে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস লিখে আমরা প্রথম থেকে সপ্তম সপ্তাহ পর্যন্ত পারতেছি কিনা। আমি আর একবার রিভিশন দিই। আমরা বলছি নিষেক অবশ্যই প্রথম সপ্তাহে ঘটতে হবে, এর কোনো ব্যতিক্রম নাই। নিষেক ঘটলে সেখানে ব্লাস্টোসিস্ট মানে কোষ সংখ্যা 100 বেশি, প্রথম সপ্তাহ শেষ। কোষগুলো গুছায় রাখবো অ্যাক্টোডার্ম, মেসোডার্ম এবং অ্যানোডার্মে। কোন সপ্তাহে? দ্বিতীয় সপ্তাহে। পিঠে লিখে রাখবো তৃতীয় সপ্তাহ। কেন? মেরুদণ্ড এবং মস্তিষ্ক এবং এর মধ্যে সুষুম্না কাণ্ড, এটা তৈরি হবে তৃতীয় সপ্তাহে। এবং বুকের বাম পাশে লিখে রাখবো চতুর্থ সপ্তাহ। কেন? হৃৎপিণ্ড এবং এর মধ্যে যে রক্তনালী প্রবেশ করে বের হয়ে যায়, এটা তৈরি হবে চতুর্থ সপ্তাহে। আর আমরা হাতে এখানে ট্যাটু করে রাখবো পঞ্চম সপ্তাহ। কেন? কারণ আমাদের হাত পা মিলে লিম গঠিত হয় এবং লিম তৈরি হয় পঞ্চম সপ্তাহে। এবং আমাদের যে চোখ এবং হচ্ছে যে কান, এখানে তৈরি লিখে রাখবো ষষ্ঠ সপ্তাহ, কারণ আমাদের চোখ এবং কান তৈরি হয় ষষ্ঠ সপ্তাহে। এবং আমরা জানি সপ্তম স্নায়ুর নাম হচ্ছে ফেসিয়াল স্নায়ু, কথাটা আসছে ফেস থেকে, মানে মুখমণ্ডল তৈরি হবে কোন সপ্তাহে? মুখমণ্ডল তৈরি হবে সপ্তম সপ্তাহে। আমার কথা বুঝতে পারছো? তার মানে তুমি বুঝতে পারতেছো যে সপ্তম সপ্তাহ সম্পর্কে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু খেয়াল করে দেখো, সপ্তম সপ্তাহের পরে একটা 5 সপ্তাহের গ্যাপ ছিল না? আমি তোমাদের বুঝলাম না, সপ্তম সপ্তাহের পরে কিন্তু অষ্টম সপ্তাহে কিছু তৈরি হয়, এটা কিন্তু আজম স্যারের বইতে নাই। তাহলে আমরা 5 সপ্তাহ একটা গ্যাপ আছে, সপ্তম সপ্তাহের পরে 5 সপ্তাহের গ্যাপ দিলে কত সপ্তাহ হবে? 12 সপ্তাহ, তাই না ভাইয়া? এই যে 5 সপ্তাহে কি বাচ্চা বড় হয় নাই? হয়েছে তো, নাকি বাচ্চা ছোট হয়ে গেছে? 5 সপ্তাহে বাচ্চা কিছু বড় হয় নাই? হয়েছে তো। দেখবা তুমি বড় হয়েছো কিনা এটা তোমার বাপ মা তোমার কি বলে বুঝাবে। এটা তোমার বাপ মার সময় বলো না, তুমি যখন কোনো কারণে তুমি যদি কোনো ডিনাই করো, বাপ মার কোনো কথা সময় বলো না, এখন তো আমার কথা শুনবাই না, এখন তো তুমি বড় হয়ে গেছো, তোমার হাত পা গজায় গেছে, এখন তুমি আমার কথা শুনবা কেন, তাই না? তাহলে বাপ মা কিভাবে বুঝে যে তোমার হাত পা গজায় গেছে, মানে তুমি বড় হয়েছো? বাপ মা দেখে যে আমার হাত পা গজাইছে কিনা। যদি দেখে আমার হাত পা গজাইছে, তার মানে আমি কি হয়েছি? বড় হয়ে গেছে। তাহলে 5 সপ্তাহে আমি কতটুকু বড় হবো এটা আমি কিভাবে বুঝবো? আমি খেয়াল করে দেখবো 12 সপ্তাহ হয়েছে কিনা। আমি খেয়াল করে দেখবো বাচ্চার হাতের আঙুল, পায়ের আঙুল এগুলো গঠিত হয়েছে কিনা। ঠিক আছে, আমি তোমাদের এটা দেখাই দিই। এই যে পরের টুকু আছে এখানে। তাহলে আমরা বলতেছিলাম যে কথাটা, আমরা হচ্ছে সপ্তম সপ্তাহে ছিলাম, সপ্তম সপ্তাহ পর্যন্ত আমরা পারছি। তারপরে বললাম 5 সপ্তাহে বাচ্চা বড় হয়েছে কিনা হয়েছে এটা আমরা কি দেখে বুঝবো? বাচ্চার হাত এবং পায়ের আঙুল বা পেশি গঠিত হয়েছে কিনা। কারণ বাপ মা আমাদের প্রায় বলে যে হচ্ছে এখন তো তুমি বড় হয়ে গেছো, তোমার তো হাত পা গজায় গেছে, তুমি আর বাপ মার কথা শুনবা কেন, তাই না? তাহলে এই যে যে তুমি হাত পা গজাইলে আমরা বাপ মা বুঝি যে বড় হয়ে গেছে, তার মানে আমরা বুঝবো এই যে 7 সপ্তাহ থেকে 5 সপ্তাহে বাচ্চা বড় হয়েছে কিনা, এটা 12 সপ্তাহে গিয়ে আমরা চেক করবো বাচ্চার হাত এবং পায়ের আঙুল গজাইছে কিনা। যদি হাত পা পায়ের আঙুল গজায়, তাহলে এটা 12 সপ্তাহ হয়েছে। তাহলে 12 সপ্তাহে হাত এবং পায়ের আঙুল গজায়। এবার দেখো আমরা ফোন নম্বর বুঝলাম, আমি আরেকবার লিখে দিই 84428, এটা। তার মানে 12 পরে 8 সপ্তাহ যোগ করলে কত হবে ভাইয়া? 20, ঠিক না? 12 পরে 8 যোগ করলে 20। আচ্ছা, তুমি 20 খায়া মরবা কি মরবা না, এটা আল্লাহ তাআলা তোমার কই লিখে দিছে? তুমি 20 খায়া মরবা কি মরবা না, এটা আল্লাহ তাআলা তোমার কপালে লিখে দিছে। কপালের নিচে থাকে ভ্রু, আর একটা লিখে দিছে হাতের রেখায়, তাই না? এখানে লেখা আছে, আমরা জানি যে হাতের রেখা। তাহলে আমি 20 খায়া মরবো কি মরবো না, এটা লেখা আছে কোথায়? ভ্রু, মানে কপালে লেখা আছে। কপালের নিচে থাকে ভ্রু বা অক্ষিপক্ষ, আর হচ্ছে এখানে যে হচ্ছে যে আমার হাতের কর। এই দুইটা জিনিস তৈরি হবে কোন সপ্তাহে? 20 সপ্তাহে। তুমি খেয়াল করে দেখো, এই যে ভ্রু বা অক্ষিপক্ষ এবং হাতের রেখা বিকাশ ঘটবে কোন সপ্তাহে? 20 সপ্তাহে। মানে তুমি 20 খেয়ে মরবা কি মরবা না, এটা ব্যাপার। এবারে পরে ছিল 4 সপ্তাহ, তো 20-এর পরে 4 যোগ করলে কত হয় ভাইয়া? 24 সপ্তাহ। এই 24 সপ্তাহের ক্ষেত্রে আমরা জানি, আমরা যদি শ্বসনতন্ত্র অধ্যায় পড়ি, আমরা জানি যে 23 সপ্তাহ থেকে এক ধরনের তরল খরিত হয়, তার নাম সার্ফেক্সেল বা সার্ফেক্টেন্ট। এই 23 সপ্তাহতেই আমরা মানুষ হিসেবে তাকে গুনতে পারি না। মানুষ হিসেবে গোনার জন্য আমাকে 1 সপ্তাহ ওয়েট করতে হয়, তার কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় বিভিন্ন অফিসে। 24 সপ্তাহ থেকে আমরা তাকে মানুষ শিশু হিসেবে গণ্য করি। তাহলে আমরা মানুষ শিশুকে মানুষ হিসেবে গণ্য করি কত সপ্তাহ থেকে? 24 সপ্তাহ থেকে। মনোযোগ দাও। আর মানুষের কাজ কি বলো? মানুষের কাজ হচ্ছে চক্ষু মেলিয়া দুনিয়া দেখা। মানুষের কাজ কি? চোখ মেলিয়ে দুনিয়া দেখা। তাহলে বাচ্চা 24 সপ্তাহ যখন আমরা তাকে মানুষ হিসেবে গণ্য করলাম, তখন তার কাজ কি হবে? চোখ খুলে তাকানো। খেয়াল করে দেখো, এই যে চোখের পাতা খুলে তাকাইলো। তুমি একটা জিনিস মনে করে দেখো তো ভাইয়া, তুমি যখন ঘুম থেকে উঠো, প্রথমে কি করো? চোখের পাতা খুলো না? চোখের পাতা খোলার পরে তারপর তুমি কই যাও?
ওয়াশরুমে যাও না, কি করার জন্য? মূত্র ত্যাগ করার জন্য। এটা আমাদের এখনকার অভ্যাস না, এটা আমাদের বাচ্চাকালের অভ্যাস। তুমি খেয়াল করে দেখো, 24 সপ্তাহে বাচ্চা চোখ খুলে ঘুম থেকে উঠছে, এবং 28 সপ্তাহ, মাত্র 4 সপ্তাহ পরে 28 সপ্তাহের বাচ্চা কি করলো? কোথায় চলে গেল? মূত্র ত্যাগ করতে গেল। কোথায় গেল? মূত্র ত্যাগ করতে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে মূত্র ত্যাগ করতে গেছে। এই 28 সপ্তাহে যে সে তখন বাচ্চা মায়ের পেটের মধ্যে মূত্র ত্যাগ করতে গেল, তখন সে ওইখান থেকে কেউ একজন আশপাশে মানুষ কথা শুনে সে বুঝতে পারলো যে পৃথিবীতে এর চেয়ে ভালো ভালো টয়লেট আছে। এই কথা শুনে তুমি খেয়াল করে দেখো, বাচ্চা মাত্র 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেয় সে আর মায়ের পেটের মধ্যে থাকবে না। মাত্র কয় সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নিল? 2 সপ্তাহের মধ্যে। তাহলে 28 আর 2 কত হলো? 30। সে কি শিখতে শুরু করলো জন্মগ্রহণ করার জন্য প্রস্তুতি। এবং দীর্ঘ 8 সপ্তাহ লাইনে দাঁড়ায় থাকার পরে, অর্থাৎ 30-এর সাথে তুমি যদি 8 যোগ করো, কত হবে ভাইয়া? 38। অর্থাৎ দীর্ঘ 8 সপ্তাহ লাইনে দাঁড়ায় থাকার পরে 38 সপ্তাহের সময় সে কি করলো? পৃথিবীতে চলে আসলো। ওয়েলকাম টু পাবলিক টয়লেট, তাই না? পৃথিবীতে তোমাকে স্বাগতম। তাই তুমি দেখো যে আমরা দেখলাম যে এটা মনে রাখা, আমার কাছে মনে হয়েছে খুব একটা কঠিন ছিল না। তারপরেও তোমার যদি না বুঝতে পারো, বলতে পারো যে ভাইয়া কিছুই বুঝি নেই, তখন আমি আরেকবার বুঝিয়ে দিতে পারি। এর বেশি কি আর করা যেতে পারে, তাই না? কারণ কঠিন একটা অংশ, সেখান থেকে তুমি দেখলা যে আম, যাই হোক একটা বুঝামিল দিয়ে কাছাকাছি একটা সবকিছু মনে রাখা গেছে। এটা যদি আরেকবার বারবার তুমি যদি আমার ভিডিওর এই অংশটা তুমি হচ্ছে টেনে টেনে দেখো, তাহলে তুমি দেখবা যে 2বার বা 3বার সর্বোচ্চ তুমি শুনতে হবে, তার বেশি তোমার শুনতে হবে না। তারপর তুমি নিজেই আমার মতো করে বলতে পারবা, এবং তুমি নিজেই এটা খুব ভালো করে পারবা। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে একটু বলো যে এটা কি আরেকবার রিপিট করার দরকার আছে, নাকি আমরা পরবর্তী টপিকসে যাব? এটা একটু বলো। আচ্ছা, বিভিন্ন জনের অনেক ধরনের আহ, অহেতুক প্রশ্ন আছে দেখতেছি, যে পেটের মধ্যে চোখ খুলতে পারে কিনা। হ্যাঁ, পেটের মধ্যে চোখ খুলতে পারবে। ঠিক আছে, পেটের মধ্যে চোখ খুললে তো কোনো প্রবলেম না। আচ্ছা, সবাই বলতেছে ক্লিয়ার এবং মনে থাকবে। সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী দিকে আগাই। দেখো ভাইয়া, আমাদের মেন পড়াটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, মেন পড়াটা আমাদের কি ছিল? আমি তোমাকে বলছি যে ওই যে আমরা প্রজনন তন্ত্রের বিভিন্ন অংশ, ওইখানে তোমাদের হচ্ছে কালার নিয়ে মনে হয় প্রবলেম হচ্ছিল, অনেকে লাল কালার বা নীল কালার এগুলো নিয়ে একটু বুঝতে পারতেছিল না। ওইখানে তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট তেমন কিছু ছিল না, তুমি জাস্ট শুধু অংশগুলোর নাম পড়বা, কাজ পড়বা, একবার ছবি দেখে দেখে তুমি যদি কাজগুলো পড়ো তাহলে তুমি পারবা। দ্বিতীয়ত, এটা তুমি আমাকে যদি বলো ভাইয়া আমি একটা টপিক পড়ে এই অধ্যায় থেকে যেতে চাই, সেটা কোনটা? সেটা হচ্ছে ম্যাজিক বক্স। যে ম্যাজিক বক্স থেকে ভর্তি পরীক্ষায় এবছর প্রশ্ন আসার পসিবিলিটি খুব খুব এবং খুব মানে পসিবিলিটি আছে। কেন গুরুত্বপূর্ণ বা আসার পসিবিলিটি আছে আমি তোমাকে বললামই। যে এটা না, এমন না যে আমি প্রশ্ন করি বা আমি এমন এই ব্যাপারটা জানি। এটা হচ্ছে অনেক বছর কাজ করতে করতে দেখা যায় যে ধরো তুমি এখান থেকে তুমি যদি রিসার্চ করো, তো বললামই যে তোমাকে কিন্তু দেখা দিছি যে 24টার মতো প্রশ্ন এখান থেকে মোট আসছে, বাট এখান থেকেই 8টা প্রশ্ন আসছে। তার মানে 3 বছরে অল্টারনেট করে করে আসলে এখান থেকে প্রশ্ন আসার কথা। ব্যাপারটা হচ্ছে এরকম, গত 2 বছর যেহেতু প্রশ্ন আসে নাই, এই বছর হয়তো বা প্রশ্ন আসলেও আসতে পারে। তো এই বক্সটা তোমাকে অবশ্যই পারতে হবে এই অধ্যায় থেকে। সব ভুলে গেলেও এটা ভুলা যাবে না। ঠিক আছে? ওকে, তাহলে আসো নেক্সটে আসি। আচ্ছা, এরপরে কিছু কথা আছে, এই লাইনগুলো তোমাকে একটু পড়তে হবে। আমি একটু জুম করে দেখাই। আচ্ছা, ঠিক আছে। এখানের এই লাইনগুলো কিন্তু তোমাকে কিন্তু অবশ্যই অবশ্যই পারতে হবে। সেটা কি ভাইয়া? আমি তোমাকে বলি। এই যে এই লাইনগুলো, অর্থাৎ কত সপ্তাহে এই আমরা বলি যে হচ্ছে একটা জিনিস কিন্তু তোমাকে জানতে হবে। সেটা হচ্ছে আমরা আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম বা তার আগে স্টুডেন্ট ছিলাম, মেডিকেলে যখন আমি পড়ি না, তখন আমার কাছে মনে হতো ওই যে আয়াব বচ্চনের একটা গান শুনছিলাম আমি। ওখানে মানে একটা গান ছিল না, 10 মাস 10 দিন ধরে গর্ভধারণ, তাই না? এরকম একটা গান ছিল। তো আমি ওখানে ভাবতাম, আমি যতদিন পর্যন্ত না আসলে আমি মেডিকেল স্টুডেন্ট হইলাম তার আগ পর্যন্ত আমি ভাবতাম একটা বাচ্চা মায়ের পেটে থাকে কতদিন? 10 মাস 10 দিন। কিন্তু আসলে আমি যখন মেডিকেলে আসলাম তখন আমি দেখলাম যে আয়াব বাচ্চুর গানটি নিতান্তই কোনো ভিত্তিহীন। মায়ের পেটের মধ্যে বাচ্চা আসলে থাকে কতদিন? 9 মাস, 9 মাস প্লাস মাইনাস 7 দিন। তার মানে 10 মাস 10 দিনের কথাটা
যা তুমি শুনছো এটা গানের জন্য রেখে দাও। এটা আসলে বাস্তবে সত্য কথা না। এবার আসো, এই যে তুমি 9 মাস 7 দিন প্লাস মাইনাস 7 দিন বললাম, মানে 9 মাস হবে প্লাস 7 দিন হইতে পারে, নাও হইতে পারে, মানে 9 মাস ধরা হয়। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এটা সপ্তাহে কনভার্ট করলে কত সপ্তাহ হয়? এটা সপ্তাহে কনভার্ট করলে 40 সপ্তাহ হবে। অর্থাৎ একটা মায়ের পেটে বাচ্চা কতদিন থাকবে? 40 সপ্তাহ। এই 40 সপ্তাহ পরে বাচ্চাটা পৃথিবীতে আসার চেষ্টা করবে। আমরা যদিও পড়ছি 38 সপ্তাহ থেকে, কিন্তু সে লাইনে দাঁড়ায় যায়, মানে 38 সপ্তাহে সে পৃথিবীতে চলে আসে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, তাহলে এই যে বাচ্চা যখন মায়ের পেট থেকে পৃথিবীতে আসবে তখন সে 3টা ধাপ অবলম্বন করবে, যেটা ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 3টা ধাপের মধ্যে একটা হচ্ছে জরায়ু প্রসারিত হবে, এটা হচ্ছে কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। এবং ফিটাস জরায়ু থেকে বাইরে বের হয়ে আসবে, এই কথাগুলো গুরুত্বপূর্ণ না। আম্বিলিকাল কর্ড, নাভিরজ্জু, এটাও দেখা যাবে, এটাও গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে জরায়ু মেরুক। আমরা যদি বলি যে প্রশ্নটা এইভাবে হওয়া উচিত, যখন একটা বাচ্চা প্রসবের সময় যে প্রক্রিয়া সংঘটিত হয় সেক্ষেত্রে জরায়ু কত সেন্টিমিটার বৃদ্ধি পায়? অ্যান্সার হবে 10 সেন্টিমিটার। অ্যান্সার মনে রাখবা 10 সেন্টিমিটার। যদি ভুলে যাও মনে রাখবা 10 সেন্টিমিটার। এই 10 সেন্টিমিটার ভাইয়া বলছিল যে এটা অবস্থায় জরায়ু প্রসারিত হয়। এবার আসো জোমোস নিয়ে, টুইন বেবি, যাদের অনেকেই টুইন বেবি তোমাদের মধ্যে আছে, টুইন বা জোমোস। এই জোমোস নিয়ে প্রশ্ন আসার পসিবিলিটি খুবই কম। আমি জাস্ট অল্প একটু কথা বলে দিই। ধরো অভিন্ন যমজ আর ভিন্ন যমজ এর মধ্যে ডিফারেন্স কি? যদি ডিম্বাণুর সাথে আমরা জানি শুক্রাণু নিষিক্ত হয়, তাই তো? যদি একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণু মিলিত হয় এবং একটা জাইগোট তৈরি হলো, জাইগোট ধরো এরকম তৈরি হলো, এই জাইগোটটা ভেঙে যদি 2টা বাচ্চা তৈরি হয় তাকে আমরা বলবো হচ্ছে অভিন্ন যমজ। মানে একটা জাইগোট থেকে 2জন তৈরি হয়েছে, এটা হচ্ছে অভিন্ন জাইগোট। অথচ যদি এরকম হইতো না, 2টা ভিন্ন ডিম্বাণু চলে আসছে এবং 2টা ভিন্ন শুক্রাণু তাকে করছে, তাকে আমরা বলবো হচ্ছে ভিন্ন যমজ। তাহলে কাদের মধ্যে বৈশিষ্ট্যগুলো মিলে যাবে হুবহু? অভিন্ন যমজ। অর্থাৎ যারা আগে জাইগোট তৈরি হয়েছিল, জাইগোট থেকে যারা ভাঙছে, তাদের হচ্ছে আমরা বলবো হচ্ছে অভিন্ন যমজ, এবং এদের বৈশিষ্ট্য মিল আছে। কিরকম? তুমি বাংলা সিনেমা দেখছো যে একজনকে যদি তুমি 200 মাইল দূর থেকে একটা থাপ্পড় মারো, ওইখান থেকে থাপ্পড়ে আরেকজন তুমি বাংলাদেশ থেকে পড়ে যাবে। তুমি মনে করো যে একজনকে তুমি যদি কোনো কারণে বকা দাও, সে মন খারাপ করলে সে মনে করো যে আমেরিকা থেকে তারও মন খারাপ হবে। এটাকে আমরা বলি হচ্ছে অভিন্ন যমজের বৈশিষ্ট্য। আর ভিন্ন যমজের বৈশিষ্ট্য কি? তাদের মধ্যে সাধারণত খুব একটা মিল থাকে না, চেহারা হালকা মিল থাকতে পারে, সেটা আলাদা কথা। এবং সেক্ষেত্রে যারা দেখবা যমজ কিন্তু ভাই এবং বোন, তাহলে এটা 100% শিওর যে তারা হচ্ছে কি ধরনের যমজ? তারা হচ্ছে ভিন্ন যমজ, আলাদা যমজ, মানে আলাদাভাবে ডিম্বাণু নিষিক্ত হয়েছে, আলাদা 2টা জাইগোট তৈরি হয়েছে। যারা অভিন্ন যমজ তাদের জাইগোট একটা তৈরি হয়, ওই জাইগোটটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে তারা তৈরি হবে অভিন্ন যমজ। ঠিক আছে, ওকে। তাহলে এর বাইরে এখান থেকে প্রশ্ন আসবে না। নেক্সটে যাই আমরা। দেখো হ্যাঁ, আমাদের পড়া অনেক শেষ হয়ে গেছে, এখন আমাদের অল্প একটু পড়া বাকি আছে। দেখো এই যে আমি বলছিলাম এখান থেকে প্রশ্ন আসবে না। গর্ভাবস্থায় পরিচর্যা কি? তুমি তোমার ওয়াইফকে বলি বা বা তোমরা নিজেরাই বলি, এটা তোমার বউরে কটা তুমি ডিম খাওয়াবা, 2 টুকরা মাছ খাওয়াবা, তারপরে যে একটা ডিম খাওয়াবা, যে একটা তোমার হচ্ছে ঋতুকালীন ফল খাওয়াবা, টাটকা শাকসবজি খাওয়াবা, এগুলো তোমার জানার জন্য পড়া উচিত। তারপরে এটা তোমার হচ্ছে ভবিষ্যতের জন্য পড়ে নিলা, কিন্তু অ্যাকচুয়ালি ভর্তি পরীক্ষার জন্য আসবে না, পরীক্ষা প্রশ্ন আসবে না। আচ্ছা, এইটা ইম্পর্টেন্ট, অলরেডি একবার প্রশ্ন আসছে যে আইবিএফ পদ্ধতি, এখান থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন একবার আসছে। তোমাকে কি কি জানতে হবে? যে সর্বপ্রথম টেস্ট টিউব বেবির নাম কি? লুইস ব্রাউন। সেটা কোন দেশে তৈরি হয়েছে? লন্ডনে। লন্ডন কোথায়? বাংলাদেশে নাকি? লন্ডনে? আমি কোথায় আছে? ইংল্যান্ডে আছে। তাহলে এই কথাগুলো তোমাকে জানতে হবে। আর হচ্ছে বাংলাদেশে এই সালগুলো তুমি একটু সাজাই নিবা। কিরকম ভাবে সাজাই নিবা আমি তোমাকে বলি। তোমরা কিভাবে পড়ো আমি জানি না, আমার পড়ার একটা সিস্টেম হলো আমি বইতে প্রচুর দাগাইতাম এবং লিখতাম। কিভাবে লিখতাম? আমি এমনি লিখতাম, দেখো আমি লিখতাম এই যে 1978 সাল, 1978 সাল, পরবর্তীতে হলো যে 2001 সাল, হ্যাঁ এখানে সাল পড়তে হবে 3টা, এবং হচ্ছে যে 2010 সাল। ঠিক আছে, এখানে 3টা সাল আমাকে পড়তে হবে। প্রথমে আসে 1978 সালে কি ঘটনা ঘটছিল? ওই যে বেটা লুইস ব্রাউন, সে হচ্ছে যে তৈরি হয়েছিল। কোথায় হয়েছিল? সে হয়েছিল যে তোমার হচ্ছে যে ইংল্যান্ডের মধ্যে একটা জায়গায়, সেখানে তোমার লন্ডনের একটা জায়গায়, এবং সেখানে একটা হাসপাতাল ছিল, নাম হলো যে লন্ডনে ওল্ডহ্যাম হাসপাতাল। এই কথাবার্তাগুলো মনে রাখলাম। দ্বিতীয়ত আমি পড়তাম যে ঠিক আছে, ও তো লুইস ব্রাউন ইংল্যান্ডে হইলো, বাংলাদেশে একজন হইলো, তারা কত সালে হইলো? 2001 সালে।
এই বাংলাদেশে হওয়ার পরে বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে গেলো। হ্যাঁ, বাংলাদেশ যখন এইভাবে তৈরি করতে পারছে, তাহলে সেক্ষেত্রে টেস্ট টিউব বেবিটা আসলে খুব গুরুত্বপূর্ণ। যারা বন্ধা আছে তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ লাগবে। এই কথা চিন্তা করে, অর্থাৎ বাংলাদেশের কথা চিন্তা করে 2010 সালে এই যে বিজ্ঞানী অ্যাডওয়ার্ডস তিনি 2010 সালে গিয়ে নোবেল পুরস্কার পান। এই কথাটা আমি যতই মুখস্থ করি আমার কিন্তু মনে থাকতো না, কিন্তু এখন আমি একবার সাজায় যদি লিখে রাখলাম বইয়ের পাশে 1978, 2001 এবং 2010। 1978 সালে ঘটনা ঘটেছিল প্রথম, যার ওল্ডহ্যাম হাসপাতালে, এবং 2001-এ বাংলাদেশে ঘটনা ঘটছিল। বাংলাদেশের এই ঘটনা ঘটার পরে যখন বিজ্ঞানীরা বা সারা পৃথিবী আলোড়ন সৃষ্টি হয়ে গেল যে বাংলাদেশ যখন পারতেছে, তার মানে অবশ্যই এটা পৃথিবীর সব দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য তাকে 2010 সালে কি করলো, তাকে যে হচ্ছে নোবেল পুরস্কার দিয়ে দিল। তাহলে বাংলাদেশে যদি না হইতো তাহলে হয়তো বা নোবেল পুরস্কার পাইতো না অ্যাডওয়ার্ডস। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি এই আইভিএফ থেকে গুরুত্বপূর্ণ কথাবার্তা পড়া শেষ। আরেকটা জিনিস এখান থেকে গুরুত্বপূর্ণ আমাদের পড়তে হবে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। সেটা কি বলো? সেটা হচ্ছে আইভিএফ পদ্ধতির পুরো বর্ণনা তুমি পড়তেছো, শেষ হচ্ছে না, কিন্তু এখান থেকে কি লাগবে? এখান থেকে অ্যাকচুয়ালি আমি তোমাকে বলে দিই, আইভিএফ পদ্ধতিতে একটা হরমোন ব্যবহৃত হয়। ধরো তোমাকে পরীক্ষা দিবে, এটা হরমোনটার নাম কি? এই আইভিএফ পদ্ধতি একটা হরমোন ব্যবহৃত হয়, এটার নাম সবাই লিখে দাও বা মনে করে নাও, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন নামে একটা হরমোন আছে, যে হরমোনটি তোমার হচ্ছে আইভিএফ পদ্ধতিতে ব্যবহার করা হয়। তাহলে জাস্ট এটা তুমি মনে রাখো, আইভিএফ পদ্ধতিতে কোন হরমোন ব্যবহৃত হবে, সেটা হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। আর তুমি যা পড়ছো এনাফ। আইভিএফ পদ্ধতির সুবিধা অসুবিধা কি তুমি জাস্ট একবার রিডিং পড়ো। ভর্তি পরীক্ষার প্রশ্ন আসার পসিবিলিটি কম, কারণ এই অধ্যায়ে আসার আগেই অ্যাকচুয়ালি টিচারদের প্রশ্ন করা হয়ে যায়, আর এই পার্টে আসার আগেই প্রশ্ন করা হয়ে যায়। তাহলে এটা শেষ। এই যে মাঝখানে অনেক সমাজবিজ্ঞান লেখা আছে, পুরুষের জনন অক্ষমতা কেন হয়, স্ত্রীতে অক্ষমতা কেন হয়, একবার রিডিং পড়বা, রিডিং পড়ে দেখলা যে তুমি কি কি আছে না আছে, এর বাইরে এখানে লাগবে না। রোগগুলো খুব একটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট রোগগুলো কোনগুলো আমি তোমাকে বলতেছি, দেখো, যেগুলো থেকে ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে। এই যে এখানের উদাহরণগুলো তোমাকে মনে রাখতে হবে ভাইয়া। তুমি দেখবা তোমাদের কম্পিউটার বুকের মধ্যে সুন্দরভাবে উদাহরণগুলো দিয়ে দেওয়া আছে। অটোজোমাল রোগের উদাহরণ কি কি? এই যে ফিনাইলকিটোনিউরিয়া, হ্যান্ডস্টিংস ব্যাধি, সেক্স লিঙ্ক কোনটা কোনটা, ফ্রাজাইল এক্স সিনড্রোম, উদাহরণগুলো বাস জাস্ট তুমি যদি একবার নিজের বইয়ের পাশে অটোজোমাল ব্যাধি লিখে দুইটা টান দিয়ে দুইটা রোগের নাম লিখে রাখলা, সেক্স লিঙ্ক কারা, ট্রাইজোমি কোনটা, শেষ। তোমার এখান থেকে আর কিচ্ছু পড়ার নাই ভাইয়া। তুমি যদি এখান থেকে সারাদিন পড়া লাভ নাই। এবার আসো টেরাটোজেন জনিত সমস্যা। এই টেরাটোজেন জনিত সমস্যা, এটা পারার জন্য তুমি আমাকে বলো যে বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজের সংক্ষিপ্ত রূপ কি? কে কে বলতে পারবা? ঢাকা মেডিকেল, আচ্ছা, ঢাকা মেডিকেল কলেজের সংক্ষিপ্ত রূপ কি? তোমরা অনেকে পারবা জানি। সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিএমসি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সংক্ষিপ্ত রূপ কি? সেটার অ্যান্সার হবে হচ্ছে আমরা জানি ডিএমসিএইচ। ঢাকা মেডিকেল হাসপাতালের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিএমসিএইচ, রাইট? তাহলে আমরা বুঝতেছি যে ঢাকা মেডিকেল কলেজ যদি ডিএমসিএইচ হয়, তাহলে বুদ্ধি করে বলো যে রাজশাহী মেডিকেল কলেজের সংক্ষিপ্ত রূপ কি? রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, এটা সংক্ষিপ্ত রূপ কি? হ্যাঁ, প্রচুর ডিএমসির সাথে লাভও দিচ্ছে, ঠিক আছে, প্রচুর লাভ হচ্ছে। আচ্ছা, তারপর ডিএমসিএইচ, ঠিক আছে। আমার কথা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ সংক্ষিপ্ত রূপ কি হবে, এটা আমি বলে দিচ্ছি, দেখো। তাহলে একইভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সংক্ষিপ্ত রূপ হবে আরএমসিএইচ, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বলতে পারি। আচ্ছা, যারা যারা ডিএমসি লিখতেছো তারা আশা করি সবাই ডিএমসি তে চান্স পাও, আর যারা লিখতেছো না তারাও চান্স পাও। তো আলটিমেটলি এরকম ভাবার কারণ নাই যে ভাই তাহলে আমরা লিখলাম না, কি পিছিয়ে গেলাম কিনা, না। তাহলে সবাই ডিএমসি তে চান্স পাক, বা ঢাকা মেডিকেল বা সরদ্দি সলিমুল্লাহ চান্স পাক, আমরা এটাই আশা করি। তারপরেও অ্যাটলিস্ট যদি কোথাও না হয়, যেন মেডিকেলে চান্স হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে সরকারি মেডিকেল বা বেসরকারি মেডিকেলে পড়তে গিয়ে একটু কষ্ট বেশি হয় ওইখানে। তো তার চেয়ে আমার কাছে মনে হয় সরকারি মেডিকেলে যে কোনো জায়গায় চান্স হলে অনেক ভালো। ঢাকা মেডিকেল বেস্ট। তারপরে তোমার হচ্ছে ঢাকার অন্যান্য মেডিকেল, সলোমিল্লা, সরদ্দি, এখানে যদি হয় এটাও অনেক ভালো। আর তারপরে যদি না হয়, এমন না যে ময়মনসিংহ মেডিকেলে পড়ি বা তুমি হচ্ছে কুষ্টিয়া মেডিকেলে পড়ি, তুমি যে অবস্থা খারাপ, এরকম না। মেডিকেল কলেজে সবই এক। সবচেয়ে বড় কথা হচ্ছে মেডিকেল কলেজে কোনো সাবজেক্ট নাই। মেডিকেল কলেজ কারোর সাথে কোনো অন্যায় করে না। তোমাকে ধরো তোমাকে বেশি একটু মার্ক পেয়েছো, 1 মার্ক বেশি, তোমাকে সিএসি দিবে, তোমাকে টিপলি দিবে, তোমাকে দিবেই না, এরকম না। মেডিকেল কলেজ সবার জন্য সমান সাবজেক্ট, এমবিবিএস। সাবজেক্ট কি? এমবিবিএস।
কোনো টেনশন নাই। তার মানে এটা একটা ভালো দিক, ঠিক আছে। ওকে, তাহলে আমরা বললাম আরএমসিএইচ দিয়ে আসলে কি হবে আমরা একটু বলি। সেটা হচ্ছে এখানে আমরা টেরাটোজেন জনিত যে সমস্যাগুলো আছে, সমস্যাগুলো রোগের নামগুলো আমরা সহজে মনে রাখতে পারি। খেয়াল করে দেখো, আরএমসিএস এ আরে কি হবে রুবেলা, এম এ কি হবে, এম এ হচ্ছে রুবেলারই আরেক নাম হলো জার্মান হাম বা জার্মান মিজেলস। তাহলে এম এ কি হবে মিজেলস, তাহলে রুবেলা মিজেলস। সিতে কি হবে সিএমবি বা সাইটোমেগালো ভাইরাস। এইসে দুইটা হবে এইচআইভি, আর একটা হচ্ছে তোমার হ্যাপাটাইটিস বি ভাইরাস। এইচআইভি আর একটা হচ্ছে হ্যাপাটাইটিস বি ভাইরাস। সব লেখা আছে, তারপরে আমি একটু ই করে দিলাম। তাহলে এটা হচ্ছে রুবেলা, এটা হচ্ছে মিজেলস, এরকম আর কি। এই ছোট ছোট লেখাগুলো তোমরা দেখতে পারবা না, তোমাদের বইতে সুন্দরভাবে দেওয়া আছে, তো তোমরা ওইখান থেকে দেখে নাও। তাহলে আরএমসিএস তুমি যদি মনে রাখো তাহলে বলবা টেরাটোজেন জনিত রোগের নামগুলো এগুলো পারা যায়। কিরকম, রুবেলা রোগের নামগুলো আরেক নাম, রুবেলা এক নাম হচ্ছে মিজেলস, জার্মান মিজেলস আমরা বলি, সাইটোমেগালোভাইরাস সংক্ষেপে সিএমভি, আর এইসে হবে এইচআইভি, এবং হচ্ছে যে হ্যাপাটাইটিস বি ভাইরাস। তাহলে আমরা সহজেই কিন্তু এখানে পারবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এই টেরাটোজেন জনিত সমস্যাগুলোকে তুমি যদি বলো তাহলে তুমি সহজেই দেখবা। তাহলে এই যে আরএমসিএস যদি মনে রাখো তাহলে আমরা আরএমসিএস দিয়ে সহজে মনে রাখতে পারবো। বাকি তুমি যদি দেখো কিছু পান দিয়ে মনে রাখা যায়, খেয়াল করে দেখো বাকি যেগুলো আছে সেগুলো তুমি পান দিয়ে মনে রাখতে পারবা। কি কি ভাইয়া পান দিয়ে মনে রাখতে পারতেছি আমরা? প্রথমে দেখো লেখা আছে ধূমপান, ধূমপান তাহলে এটা পান। তারপরে দেখো লেখা আছে মদ পান, এটাও একটা পান। তারপর হচ্ছে লেখা আছে খাদ্য পান, এটাও কিন্তু একটা পান। তারপরে লেখা আছে যে মানসিক দুঃখগ্রস্ত বা মানসিক দুঃখ পান, এটাও এক ধরনের পান। তাহলে আমরা দেখলাম বাকি সবকিছু আমরা আরএমসিএস দিয়ে তো মনে রাখবোই, আরএমসিএস সাথে সাথে প্লাস আমরা মনে রাখলাম যত পান আছে সব পান, যেমন কি কি পান, ধূমপান, মদ পান এবং খাদ্যপান এবং মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি পান, মানে মানসিক অবসাদগ্রস্ত থেকে মুক্তি পান। এই সকল পান আমরা মনে রাখলেই হবে। তাহলে আমাদের বললাম টেরাটোজেন জনিত সমস্যা শেষ। এর পরে যে টপিকটা আছে খেয়াল করে দেখো, পরের টপিক থেকে যৌনবাহিত রোগ। এখান থেকে ভর্তি পরীক্ষায় অলরেডি একবার প্রশ্ন আসছে। এখানে আমরা কি কি মনে রাখবো বা কি কি পড়বো সেটা তুমি আমাকে যদি বলো ভাইয়া, আমি আমাকে বলবো এখানে তিনটা রোগ আছে, তিনটা রোগ কোন ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে হয় সেটা আমাদের মনে রাখতে হবে। তিনটা রোগ কি কি ভাইয়া আমরা জানি, একটা হলো সিফিলিস, ঠিক আছে সিফিলিস, তারপরে হচ্ছে যে তোমার গনোরিয়া, ঠিক আছে গনোরিয়া, এগুলো সব লেখা আছে। আর একটা হচ্ছে এইডস। প্রথমে আসি এইডস, তোমাদের সবচেয়ে পছন্দের রোগ দিয়ে বলো যে এইডস। এইডস যে এটা একমাত্র হচ্ছে শুধুমাত্র ভাইরাস দিয়ে গঠিত হয়। বলতো এই ভাইরাসের নাম কি? এইডস যে ভাইরাস দেওয়া হয় তার নাম হচ্ছে কি? আমরা সবাই জানি এর নাম হচ্ছে এইচআইভি ভাইরাস। আচ্ছা, গনোরিয়া দেখবা তুমি পরীক্ষা হলে গিয়ে এমনি পারবা, কারণ এর নামের মধ্যে আছে নিশেরিয়া গনোরিয়া। তাহলে নিশেরিয়া গনোরিয়া যে আছে তার নাম হচ্ছে গনোরিয়া। আর তাহলে বাকি হলো একজন, তার নাম হলো টেপোনোমা প্যালিডাম। এই টেপোনোমা প্যালিডাম দিয়ে সিফিলিস হয়। তবে যেটা ভর্তি পরীক্ষা আসছিল বা তোমাকে পারতে হবে সেটা হলো, সেটা হচ্ছে কি, সেটা হলো যে এই দুইজন কিন্তু ব্যাকটেরিয়া। তবে তোমাকে প্রশ্ন করবে সিফিলিস কি দিয়ে হয়, ব্যাকটেরিয়া। তবে এই জনের নাম কিন্তু কি হবে, ভাইরাস। এটা একটা খেয়াল রাখতে হবে, যেটা অনেক সময় আমরা খেয়াল করি না, ভাইরাস। আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে সিফিলিসের রোগের লক্ষণ প্রকাশ পায় কতদিন পরে, 21 দিন পরে, অর্থাৎ 21 দিন পরে সিফিলিসের রোগের লক্ষণ প্রকাশ পায়। তাহলে আমরা বুঝলাম এসটিডি সংক্ষিপ্ত রূপ বা সংক্ষেপে আমরা জানি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আমরা তিনটা রোগের নাম পড়লাম, সিফিলিস, গনোরিয়া, এইডস, কোনটা কোন রোগ বা ভাইরাস দেওয়া হয় এটা আমরা পারবো, ঠিক আছে। তাহলে তুমি দেখলা যে মোটামুটি। আচ্ছা, একজন আবার লিখছে যে এইচআইভি পছন্দের রোগ কিনা, ঠিক আছে। আসলে পছন্দ বলতে বোঝানো হচ্ছে ভাইয়া যে তোমাদের এটা জানো, তোমরা এইডস রোগ যে এইচআইভি ভাইরাস দিয়ে হয় এটা তুমি জানো, এই জন্য তোমাকে বলা হয়েছে পছন্দের রোগ, এছাড়া কিছু না। অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের আজকের মতো পড়া এখানেই শেষ, ঠিক আছে। আমাদের এর বাইরে যে এখানে বলতে পারবো ভাইয়া, এখানে বিভিন্ন পর্যায়ে 4টা পর্যায়ে নিয়ে একবার রিডিং পড়বা, বাট এখান থেকে প্রশ্ন এরকম আসবে না ভাইয়া। প্রশ্ন আসবে হচ্ছে যা আসলে আমি বলে দিছি, তারপর লক্ষণগুলো নিয়ে অত পড়ার দরকার নাই, একবার রিডিং পারলে পড়ো, নাহলে না, ঠিক আছে। রোগ শনাক্তকরণ নিয়ে একবার একটু পড়ো। ট্রিটমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র এটা গুরুত্বপূর্ণ ভর্তি পরীক্ষার জন্য, যে হার্ট হার্ট পদ্ধতির মাধ্যমে, HAART হার্ট পদ্ধতির মাধ্যমে আমাদের হচ্ছে এইডস এর চিকিৎসা করা হয়, এর বাইরে কিছু দরকার নেই, ঠিক আছে। তাহলে আমাদের পড়া কিন্তু শেষ। ওকে।
তাহলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, তোমরা এত সময় কষ্ট করে ক্লাস করলা, সবাইকে থ্যাংক ইউ। আর হচ্ছে কারো যদি কোনো প্রশ্ন থাকে এই অধ্যায় নিয়ে, যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমন কথা নিয়ে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এখানে কমেন্ট করতে পারো। আর আরেকটা বিষয় হচ্ছে তোমাদের আমি যেটা বলবো সেটা হচ্ছে যে অধ্যায় থেকে অনেকে বলতে পারে ভাইয়া মাঝে কিন্তু অনেক কিছু আপনি পড়ার নাই, তুমি এখানে পড়ে দেখবা যে এখান থেকে ভর্তি পরীক্ষা আসার মতো কিছু নাই। আমি তোমাকে সব পড়াইলাম কিন্তু তোমার ভর্তি পরীক্ষার জন্য কিছু যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো গুরুত্ব দিলাম না, তাহলে এটা নিয়ে তো কোনো দরকার নেই, তাই না? ওই যে আমি তো বললামই যে বাকি সব জিনিস তুমি হচ্ছে জানার জন্য পড়বা। আরেকটা জিনিস হচ্ছে তোমরা পড়তেছো কিনা ঠিক মতো, এটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যে তোমরা ঠিকঠাক মতো পড়তেছো কিনা। চান্স কিন্তু পেতে হবে, কোনোভাবে কিন্তু চান্স পাওয়াটা বাদ দিয়ে যেতে হবে না। তুমি মনে করো যে যত কষ্ট হোক এই 3 মাসে হোক, কিন্তু এর বাইরে যেন তোমার হচ্ছে চান্স আমরা পেলে দেখবা যে 3 মাস পরে এই কষ্টগুলো চলে যাবে। আর নিজের নামের আগে তুমি ডাক্তার ব্যবহার করতে পারলে ভালোই লাগে। দেখো আমি যে আমার নামের আগে ডাক্তার মুন্না লিখছি, আগে কেমন শোনা যেত মুন্না, ভাল লাগতো না, অনেকে বলতো মুন্না ভাই এমবিবিএস হবি, কিন্তু আসলে হবো কিনা তো শিওর ছিল না। বাট এখন নামের আগে একটা ডাক্তার লাগাইতে পারছি, দেখে খুব ভালোই লাগতেছে। তো যাই হোক, কথা হচ্ছে সেটা না যে মানুষের সেবা করতে বলো বা দিদির বলো যে ভাইয়া নিজের অবস্থানটাকে একটু শক্ত করা দরকার, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তার হওয়াটা জরুরি। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা রইলো। আমরা জানি তোমরা আমাদের সবচেয়ে পুরনো ব্যাচ, এবং তোমাদের পড়াশোনা করার যে একটা আগ্রহ সেটা অবশ্যই বেশি ছিল বলেই তোমরা আগে ভর্তি হয়েছো। আমার কাছে মনে হয় তোমরা মাঝখানে যে পড়াশোনা করো নাই ওইটাকে, ওই যে টপিকসগুলো তুমি হচ্ছে মিস করে গেছিলে ওইগুলো তুমি একটা ডায়েরিতে লিখে রাখো। ওই ডায়েরিতে লিখে তুমি ওইটা তুমি হচ্ছে যখন সময় পাও মাঝে মাঝে পড়ে নিও। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা। আর আছে মাঝখানে সম্ভবত তোমাদের একটু প্রবলেম হয়েছিল, তোমাদের কালার নিয়ে প্রবলেম হয়েছিল, একটু জুম নিয়ে প্রবলেম হয়েছিল। তো ওইটা তুমি একটু বই নিয়ে মিলে দেখলে তুমি পারবা, যেটা সহজেই এটা সলভ করা সম্ভব। আর হচ্ছে কালার ব্যাপারটাও কিন্তু পরে আমরা যতটা পারছি যে ঠিক করা হয়েছে। আসলে অ্যাকচুয়ালি ব্যাপার হয়েছে যে মোবাইলে তুমি যাই দেখো না কেন, মোবাইলে তুমি তো সুন্দরভাবে দেখতে পারবে না। তোমাকে যদি জুম যতই করি তারপরেও তোমার কাছে দেখবা যে পুরোপুরি সুন্দরভাবে দেখা যাচ্ছে না। এই জন্য আমি সবসময় বলি বইটা নিয়ে বসো, কারণ বইয়ের যে পেজগুলো আছে এগুলো তুমি বই থেকেই দেখো, এটা বেটার হয়, অপশন ভালো হয়। আমার জন্য একার না, যে কারোর জন্য, যে কোনো টিচারই তোমাকে এই করবে। যদি এখন আলাদাভাবে এখানে দেখানো হচ্ছে সেটা না দেখা গেলে এটা কিন্তু খুব খারাপ, তা না হলে কিন্তু তুমি করবে। তাহলে সবার জন্য শুভকামনা। এত কষ্ট করে সকালবেলা তোমরা আমার কথা শুনলা, সবার জন্য শুভকামনা রইলো। সবাই তোমরা চান্স পাও, এবং ঢাকা মেডিকেল, সরদ্দি সলিমুল্লাহ মেডিকেল কলেজ তোমাদের দিয়ে ভরে যাক। আমরা চাই না যে আমাদের মেডিকেল বা মেডিকেল বাইরে কোনো স্টুডেন্টরা চান্স পাক। অবশ্যই আমরা চাই যে তোমরা আমাদের প্রথম দিকের ব্যাচ, তোমাদের এখান থেকে সবাই এইচ অ্যান্ড এভরিবডি চান্স পাক। সবার জন্য শুভকামনা রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।